হ্যালো, হ্যাঁ শুরু করো। হুম। তোদের মধ্যে কে ম্যানেজমেন্টে আছিস? বলছি তোদের মধ্যে কে ম্যানেজমেন্টে আছিস রে? সৌজন্যদা। সৌজন্য। আচ্ছা। অ্যাডিশন সাবট্রাকশন। ওকে, চলো শুরু করা যাক এবার। আচ্ছা দেখ, অ্যালজেব্রিক কনসেপ্ট আমাকে পড়তে হবে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস পড়তে হবে। ঠিক আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমি একটু প্রথম থেকে স্টার্ট করছি, কারণ অনেকের অনেক কিছু অজানা থাকবে। লেখা দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা হ্যাঁ, দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে। অ্যালজেব্রাতে কি বলছে যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। আমি যদি শুধু লিখি 5, দিস ইজ কল্ড কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কাকে বলে? কনস্ট্যান্ট কাকে বলে? কনস্ট্যান্ট তাকেই বলে যার ভ্যালু ফিক্সড, যার ভ্যালু ফিক্সড। জীবনে যেখানে যে কোনো জায়গায় আমি যদি এই চিহ্নটাকে যদি লেখা হয় 5 কে 5 ইন্ডিয়াতে লিখলেও 5ই হবে, আমেরিকাতে গিয়ে লিখলেও এর ভ্যালু 5ই হবে। ঠিক আছে, এর ভ্যালু জীবনে চেঞ্জ হবে না। তাহলে দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কাকে বলে? যার ভ্যালু ফিক্সড তাকে কনস্ট্যান্ট বলে। ভেরিয়েবল, ভেরিয়েবল কোনগুলোকে বলে? ভেরিয়েবল মানে ভ্যারি কথা থেকে ভেরিয়েবল এসেছে, ভ্যারি কথাটা থেকে ভেরিয়েবল এসেছে। ভ্যারি মানে যেটা চেঞ্জ হয়, চেঞ্জেবল। ঠিক আছে, ভ্যারি মানে যেটা চেঞ্জ হয়। তাহলে আমি যদি একটা ইকুয়েশন লিখি, টু প্লাস টু না, এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 10, এখানে যদি আমি লিখে দিই, তাহলে এবার এখানে বল যে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত নিলে এটা আমি 10 বলতে পারবো? বল দেখিনি। দুটোর 5 করে। 5 করে যদি নিই তাহলে আমি 10 করতে পারবো। আর কি কোনো ভ্যালু নিতে পারবো? হ্যাঁ, 7 3। 7 3 10 হবে। এটাকে উল্টে দিলেও 10 হবে। এক্স হ্যাঁ, এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 7, তাও 10 হবে। 1 9 10 হবে। তাই আমি 6 4। এক্স এর এবার এবার ভালো করে ভেবে দেখ। অনেক অনেক হবে, আমি 4টে দেখালাম। 8 2 এবার ভালো 9। করে ভেবে দেখ যে এক্স এর ভ্যালু কি শুধু 5এই ফিক্সড আছে? এক্স এর ভ্যালু কি শুধু 5এই ফিক্সড আছে? এখানে এক্স এর ভ্যালু আমি 7 নিতে পারি, এক্স এর ভ্যালু আমি 3 নিতে পারি, এক্স এর ভ্যালু আমি 1 নিতে পারি, এক্স এর ভ্যালু আমি চাইলে 6 নিতে পারি। ঠিক আছে? তাহলে আমি এক্স এর ভ্যালু যা নেব সেই ওয়াইজ আমাকে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কোনোদিনই এখানে ফিক্সড নয়। তাহলে যেটা ফিক্সড নয়, যেটা চেঞ্জেবল, যেটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সেই জিনিসগুলোকে বলা হয় ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কোনগুলোকে বলবো? ভেরিয়েবল বলবো হচ্ছে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, যে কটা আমাদের ইংলিশ অ্যালফাবেটে যে কটা লেটার আছে, ওই লেটারগুলো দিয়ে আমাদের ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল এই দুটোর মানে মিনিং বোঝা গেছে। কনস্ট্যান্ট ভেরিয়েবল কাকে বলে? যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলতে হবে? কনস্ট্যান্ট যে যার ভ্যালু ফিক্সড বা যার ভ্যালু আমি কোনোদিন চেঞ্জ করতে পারবো না, সেইগুলোকে বলা হবে কনস্ট্যান্ট। যেমন নিউমেরিক্যাল নাম্বারস বা ইন্টিজার্স বা হোল নাম্বারস বা ন্যাচারাল নাম্বারস যাই বলি, সেগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কি? যে কোনো লেটার, ইংলিশ লেটার বা যে কোনো সাইন বা সিম্বল দিয়ে যদি আমি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই সিম্বলের ভ্যালু চেঞ্জ হতে পারে, ওই জন্য এদেরকে ভেরিয়েবল বলা হবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমার কথা আটকাচ্ছে না? পরিষ্কার শুনতে পাচ্ছিস? আমি পুরো পরিষ্কার শুনতে পাচ্ছি পুরো। তুই বাকিরা শুনতে পাচ্ছে না তাহলে? বাকিরাও শুনতে পাচ্ছে। বাহ, স্যার শুনতে পাচ্ছি। ক্লিয়ার।
ওকে হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের কনসেপ্ট বোঝা গেছে। আচ্ছা, আমি একটা কথা বলছি, এটা যেহেতু অনলাইনে ভার্চুয়াল ক্লাস হচ্ছে, তাহলে নিজেদের নোট, নিজেদের যা নোট লাগবে সেটা করতে থাকতে হবে। বোঝা গেছে? যদি কিছু লেখার প্রয়োজন মনে করিস তাহলে এটা লিখে নিবি, আর না হলে যদি পিডিএফ এর ব্যবস্থা যদি সৌজন্য ওখানে করতে পারে, রেকর্ডিং এর ব্যবস্থা করতে পারে, তাহলে তো সেটা পাঠিয়ে দিতে পারবে। এখান থেকে রেকর্ডিংটা সৌজন্য, সৌজন্য কোথায় আছিস? সৌজন্যা রেকর্ডিং করছে। ও করছে, আচ্ছা তাহলে তো ভালো কথা। আছে। ঠিক তো আছে। এই যে স্টুডেন্টদের হাতেও মাইক দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের হাতেও মাইক থাকছে, আর এখানে একজন থাকবে কোঅর্ডিনেটর হিসেবে, আজকে আমি রয়েছি। আর এখানে এই যে স্ক্রিনে সমস্ত কিছু চলছে যাতে করে স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, আর এর পিডিএফটা তুই পাঠিয়ে দিবি, আর আমি রেকর্ডিং অলরেডি করছি, ঠিক এই আছে? ভালো কথা, আমি যেটা বলছি সেটা হচ্ছে তো দাঁড়া এক পিডিএফটা। সেকেন্ড, এই যে গার্জেনদের যাদের ডাউট ছিল যে কিভাবে ভার্চুয়াল ক্লাসটা কিভাবে হবে, প্রজেক্টর হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে এখানে রানা যে রয়েছেন আমাদের বেস্ট ম্যাথস ফ্যাকাল্টি এবং ইংলিশের বেস্ট ফ্যাকাল্টি, তো তিনি এখানে ক্লাসটা নিচ্ছেন। আর এর পাশে ওই যে রাইট সাইডে ফাঁকা জায়গা আছে, নেক্সট ক্লাস থেকে রানার ভিডিও ওখানে থাকবে, আর স্টুডেন্টদের ভিডিও ও দেখতে পাবে। এছাড়াও আমাদের একজন কোঅর্ডিনেটর ক্লাসে থাকবে। আর এই স্টুডেন্টদের হাতে মাইক দিয়ে দেওয়া হচ্ছে, ওদের যাবতীয় জিজ্ঞাসা ওরা করতে পারবে এবং সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর এবার আমাকে কি বলছিলিস? হ্যাঁ, এইটা আমি পিডিএফ দিতে পারবো না, কারণ এটা হচ্ছে ওই তোর দরকার পিডিএফ এর নেই স্ক্রিনে পিডিএফ, নিয়ে আমি পড়া। পুরো রেকর্ডিং করছি, পুরো রেকর্ডিং করছি, তুই বিন্দাস ব্যাস ক্লাস ব্যাস করা, ব্যাস, কোনো ঠিক প্রবলেম হলে আছে। আমি আছি। ওকে, এবারে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট এই দুটো বুঝে গেলাম। তাহলে আমি যদি লিখি শুধু 5, তাহলে এটাকে কি বলবো? কনস্ট্যান্ট। কিন্তু 5 এর সাথে এক্স যখন লিখে দেবো, 5x, এই পুরো জিনিসটা, এই পুরো কোফিশিয়েন্ট। জিনিসটাকে কি বলবো? এই পুরো জিনিসটার মধ্যে 5 হলো কনস্ট্যান্ট আর এক্স হবে ভেরিয়েবল। ভেরিয়েবল। আর এই পুরো জিনিসটাকে কি বলবো? কোফিশিয়েন্ট। না, এই পুরো 5x এটাকে কি বলা হবে? 5x টাকে বলা হবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, 5x টাকে বলা হবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে তার মধ্যে তাহলে কি থাকবে? একটা কনস্ট্যান্ট থাকবে, একটা ভেরিয়েবল ভেরিয়েবল থাকবে। থাকবে। ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে এখানে লিটারাল। ঠিক আছে, এই যে লিটারাল বলে এটা লেখা আছে, হ্যাঁ। তাহলে এটা একটু বুঝে নিবি যে লিটারাল যখন বলা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবলের আরেকটা নাম। ওকে, আমাদের এইখানে এরা এক্সাম্পল হিসাবে পাই বলেছে। পাই এর ভ্যালু হচ্ছে 22/7। 7। ঠিক আছে, পাই এর ভ্যালু হচ্ছে 22/7। এটা যেখানেই লিখবো সেখানেই আমাকে 22/7ই লিখতে হবে, এর ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে পাই কি? পাই হলো এক রকমের কনস্ট্যান্ট। এইরকম যাদের ভ্যালু আমাদের জীবনেও চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, যেমন আম, আরেকটা বলি যে √2, √2 এর মান হচ্ছে 1.414 সামথিং। তো এটার ভ্যালু 1.414, তাহলে √2 অবশ্যই এটা কনস্ট্যান্ট হবে। আবার এখানে নাম্বার আছে, নাম্বার থাকলে এমনিতেও কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ঠিক ওকে। আছে। এবারে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বোঝা গেল। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল দুটোই ভরা থাকতে পারে, শুধু কনস্ট্যান্ট থাকতে পারে, শুধু ভেরিয়েবলও থাকতে পারে। থাকতে পারে। থাকতে পারে একদম। এবারে কিছু অ্যালজেব্রিক কনস্ট্যান্টের মধ্যে যদি যোগ আর বিয়োগ হয়, ভালো করে এই জায়গাটা মাথার মধ্যে ঢুকে নে, শুধু যোগ আর বিয়োগ হবে, অন্য কিছু হবে না। তাহলে আমাকে এবার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল আর মাল্টিনোমিয়াল দেখতে হবে। তাহলে এটার সব থেকে সোজা প্রসেস হচ্ছে যোগ বিয়োগ কাদের মধ্যে আছে সেটা আগে দেখতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি বাক্স, যোগ বাক্স, বিয়োগ বাক্স, বিয়োগ বাক্স, যোগ বাক্স, এরকম এরকম আমি ভেবে নিচ্ছি। এই বাক্সের ভেতরে যা কিছু থাকতে পারে আমার দেখার দরকার নেই, আমাকে শুধু দেখতে হবে যে প্লাস আর মাইনাস
কিসের মধ্যে আছে বা কটা জিনিসের মধ্যে প্লাস আর মাইনাস আছে, তাহলে সেই জিনিসগুলোকে এক একটাকে কি বলা হবে বা এক একটা বাক্সকে কি বলা হবে, সেই এক একটা বাক্সকে বলা হবে টার্ম। ক্লিয়ার? এক একটা বাক্সকে বলা হবে টার্ম। এবার যদি ওয়ান টার্ম থাকে, তার নাম হচ্ছে মোনোমিয়াল। মোনো মানে এক, ঠিক আছে? মোনোমিয়াল। মোনো রানা শব্দের অর্থ হচ্ছে ওয়ান। রানা বল। এই টার্মটা একটু বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দাও একটু। আবার কেটে যাচ্ছে, এবার টার্মটা বুঝতে পারিনি। কেটে যাচ্ছে। টার্মটা বুঝতে পারিসনি? আচ্ছা, যোগ আর বিয়োগ যে কটা জিনিসের মধ্যে থাকবে সেই কটা জিনিসের এক একটাকে বলা হয় টার্ম। আমি যদি বলি যে 5x প্লাস 3y মাইনাস 2z, এরকম, তাহলে যোগ বিয়োগ কটা জিনিসের মধ্যে আছে? 5x তিনটে। আর 3y আর 2z। তাহলে হ্যাঁ এদের এক একটাকে টার্ম বলো, মানে 5x একটা টার্ম, হ্যাঁ বোঝা গেছে? 3y একটা টার্ম, আলাদা টার্ম। হ্যাঁ 2z একটা টার্ম, টার্ম। আলাদা টার্ম। বুঝতে তাহলে পেরেছি। এইগুলো এক একটাকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমরা টার্ম বলবো। তাহলে এই পুরো জিনিসটাকে কি বলবো? পুরো জিনিসটাকে বলবো অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এক্সপ্রেশন। ঠিক আছে? বুঝতে পেরেছি। অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে তাহলে আমি কটা টার্ম দেখতে পাচ্ছি? তিনটে টার্ম দেখতে পাচ্ছি। এবার একটা টার্ম থাকলে কি বলবো? মনোমিয়াল। দুটো টার্ম যদি দেখতে পাই তাহলে কি বলবো? বাইনোমিয়াল। বাইনোমিয়াল। বাই মানে হচ্ছে দুই, ঠিক আছে? হ্যাঁ মনে রাখার নিয়ম। মনো মানে ওয়ান, বাই মানে দুই। তিনটে টার্ম থাকলে ট্রাইনোমিয়াল। 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 ট্রাই মানে হচ্ছে তিনটে। থ্রি। আর তিনটের বেশি থাকলে, পলিনোমিয়াল। মোর দেন থ্রি যদি থাকে, সেটাকে বলা হবে মাল্টিনোমিয়াল। পলিনোমিয়ালও তো হয়, সেমই নাকি দুটো? হ্যাঁ, পলিনোমিয়াল আর মাল্টিনোমিয়াল বুঝলাম সেম? না। এবার কথা কেটে কেটে যাচ্ছে। পলিনোমিয়াল আর মাল্টিনোমিয়াল দুটোই কি সেম? একই একই, হ্যাঁ হ্যাঁ, পলিনোমিয়াল মাল্টিনোমিয়াল একই। মোর দেন এটা হবে টু অর থ্রি। মোর দ্যান টু অর থ্রি, ঠিক আছে? তাহলে দুটোর বেশি যারা থাকবে তাদেরকে বলা হবে মাল্টিনোমিয়াল, বা এটাকে পলিনোমিয়ালও বলা হয়, মানে যেটা ট্রাইনোমিয়ালও আগে এক শিখেছিস। রকমের মাল্টিনোমিয়াল নাকি? একদম একদম একদম, ট্রাইনোমিয়াল ইজ এ টাইপ অফ মাল্টিনোমিয়াল বা পলিনোমিয়াল। বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু ওটাকে আমি মাল্টিনোমিয়াল বলবো না, কারণ আলাদা একটা নাম আছে। তিনটে টার্ম থাকলে তার হ্যাঁ যেহেতু নাম আছে ট্রাইনোমিয়াল, তাহলে আমাকে ট্রাইনোমিয়ালই বলতে হবে। ঠিক আছে, তিনটের বেশি হলে তখন আমি মাল্টিনোমিয়াল বলবো। বুঝতে পেরেছি। কিন্তু এখানে তোদের বইতে যেটা দেওয়া আছে, হ্যাভিং টু অর মোর টার্মস, টু অর মোর মানে দুটোর বেশি হলেই তাদেরকে মাল্টিনোমিয়াল বলছে। এবার এটা এমসিকিউতে বা ট্রু ফলসে বা এতে আসতে পারে যে ট্রাইনোমিয়াল ইজ এ টাইপ অফ মাল্টিনোমিয়াল, ট্রু অর ফলস। তোকে লিখতে হবে ট্রু। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ এখানে আমি কি কি বললাম? মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল আর মাল্টিনোমিয়াল বলে দিলাম। হ্যাঁ আর এর মধ্যে টার্ম কাকে বলে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, টার্ম গুলো বোঝা। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছিস টার্ম কি হয়? যেগুলোর মধ্যে যোগ বিয়োগ থাকে সেই প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় টার্ম। হ্যাঁ আমরা দুজনেই বুঝতে পেরেছি। তোরা দুজনেই আছিস, তাই তো? হুম হুম। ওকে, এবার এখানে দেখে নে, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো বলে দিই। এইখানে কটা জিনিসের মধ্যে যোগ বিয়োগ আছে? একটাই জিনিস আছে, তা আর কোনো নেই কিছু। তাহলে এটা হবে একটা টার্ম। তাহলে মোনোমিয়াল। আর টার্মস গুলো কি কি? টার্মস গুলো হচ্ছে একটাই টার্ম আছে, একটা। একটা। এখানে কটা জিনিসের মধ্যে যোগ বিয়োগ আছে? এখানে দুটো। দুটো জিনিসের মধ্যে যোগ বিয়োগ আছে। জিনিসগুলো কি কি? এই একটা জিনিস আর এই একটা জিনিস, দুটো জিনিসের মধ্যে, যেটা বাক্স বাক্স হিসাবে আমি বলেছিলাম। হ্যাঁ লাইক হ্যাঁ দ্যাট, বাক্স মানে ছবি হিসাবে তোকে দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে, নট মানে সব অঙ্ক মানে সবসময় ম্যাথ দিয়েই দেখতে হবে তা নয়, ঠিক আছে? বুঝতে তো পেরেছি। ছবি হিসাবে দেখ যে এই গোল মাইনাস এই গোল, এবার গোলের ভেতরে যা আছে সেটা পুরোটাই হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে ওই ওই দুটোর মধ্যে এখন বিয়োগ দিয়েছে, তাহলে এখানে দুটো টার্ম আছে।
তাহলে হ্যাঁ এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে 2, যেটাকে আমরা বলবো বাইনোমিয়াল। এবং টার্মগুলো কি কি, বাক্সের ভেতরে যা থাকবে, হুম বাক্সের ভেতরে যা থাকবে সেটা পুরোটা একটা টার্ম। তাহলে 5x² y, 5x² y, আর এই বাক্সটার আগে মাইনাস আছে, আমাকে মাইনাসটা কাউন্ট করতে হয়, তাহলে ওই জন্য আমাকে মাইনাসটা কাউন্ট হিসাবে দিতে হবে। বুঝতে ঠিক আছে? পেরেছি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি যদি a প্লাস বি লিখি, তাহলে এটার মানে হয় প্লাস a প্লাস প্লাস বি। ওকে, আর আমি যদি a মাইনাস বি লিখি, তাহলে এটার মানে দাঁড়ায় হচ্ছে প্লাস a প্লাস মাইনাস বি। ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিই, আমাদের সবসময় বাই ডিফল্ট মাঝখানে প্লাসকে ধরে নিতে হয়। ঠিক আছে? এটা একটু হাই লেভেলের হচ্ছে, যারা বুঝতে পারবি বুঝে নে। হ্যাঁ মাঝখানে এটা প্লাস দিয়ে আমাদেরকে লিখতে হয় অলওয়েজ। তাহলে এখানে যদি আমি a প্লাস বি কে প্লাস আকারে লিখি, তাহলে কটা জিনিসের মধ্যে প্লাস পাচ্ছি? একটা। আর তাহলে এখানে কি কি হবে? প্লাস এ একটা টার্ম, আর প্লাস বি একটা টার্ম। আর এই এ মাইনাস বিটাকে যদি আমি প্লাস আকারে লিখতে চাই, তাহলে কটা আকারে প্লাস লিখছি? একটা আর দুটো। তাহলে প্লাস এ একটা টার্ম আর মাইনাস বি একটা টার্ম। বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের লিখতে হয়, বাট এত কিছু দরকার নেই। যদি এ প্লাস বি বা কোনো প্লাস দিয়ে থাকে, তাহলে যে কটা আছে ওই কটা টার্ম হবে। আর এ মাইনাস বি থাকলে এ কে লিখে দেবো, আর যে কটার আগে মাইনাস আছে মাইনাসটাকে জাস্ট বসিয়ে দেবো, তাহলেই আমার টার্মস হয়ে যাবে। বুঝতে পেরেছি। মোদ্দা কথা মনে রাখতে হবে, মাইনাস থাকলে আমাকে মাইনাসটাকে সাথে বসাতে হবে। ঠিক আছে। ওকে, নেক্সট, এটা তিনটে টার্ম আছে। কি কি টার্ম? এই একটা টার্ম আছে, এই একটা টার্ম আছে, আর এখানে একটা টার্ম আছে। ঠিক আছে, তিনটে টার্ম। এখানে দেখ 11/2-তে কোনো রকম কিন্তু ইয়ে নেই, কি বলে ওটাকে, ভেরিয়েবল নেই। ভেরিয়েবল তাও নেই। কিন্তু এটা একটা টার্ম। ঠিক আছে, টার্মের সংজ্ঞাই হচ্ছে যে কটা জিনিসের মধ্যে যোগ বিয়োগ থাকবে। ভেরিয়েবল থাকুক না থাকুক, কনস্ট্যান্ট থাকুক না থাকুক, আমার দেখার দরকার নেই। যে কটা বাক্স পাবো সে কটাই হচ্ছে টার্ম। তাহলে এখানে তিনটে বাক্স পেয়েছি, তাহলে তিনটে টার্ম। ট্রাইনোমিয়াল বলবো, তাহলে এইখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে লিখতে হবে, মাইনাস লিখেছে ওরা। 5x² আর 11/2। রাধা। আচ্ছা, 9, এটা একটা, দুটো, তিনটে আর চারটে। চারটে টার্ম আছে, তাহলে 4, এটা হচ্ছে মাল্টিনোমিয়াল। আর চারটে হচ্ছে এটা, যে কটার আগে মাইনাস আছে সে কটার আগে মাইনাস ওরা লিখে দিয়েছে, তাহলে আমাদেরকে মাইনাসটাকে লিখতে হবে। রাধা হুম, বলছি বল। যে কোনো যদি নম্বরের কি বলে ভেরিয়েবল যদি না থাকে, মানে 3 + 5 হুম, -7 এরকম কিছু একটা এক্সপ্রেশন থাকলো, সেটাকেও কি ওর যে ওটাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে পারবো না। বলতে পারবো না, কিন্তু যে ওর যে অ্যালজেব্রা। না ওইটা বলিনি, ওইগুলোকেও টার্ম বলতে পারবো হ্যাঁ না, বল। -3 -7 ওগুলোকে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ওইটাকে বলা হবে, ওইটাকে বলা হবে নিউমেরিক টার্ম। বুঝতে পেরেছি। আর এইগুলো কি অ্যালজেব্রিক টার্ম? অ্যালজেব্রিক টার্ম, একদম। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আমাদের একটা ঠিক আছে। জিনিস এখানে কোএফিসিয়েন্ট শিখতে হবে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট শিখতে হবে, আর তার সাথে শিখতে হবে যে টার্মগুলোকে কি টার্ম বলবো। এই যে এখানে লেখা আছে একটা কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তারপরে একটা হচ্ছে যে নিউমেরিক্যাল ফ্যাক্টর, তারপরে একটা হচ্ছে ফ্যাক্টর। এইগুলো কি জিনিস? হোয়াট ইজ দিস? আগে সবার প্রথমে কোএফিসিয়েন্টটা শিখে নিই। কোএফিসিয়েন্ট কি জিনিস? কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট হলো সেটাই যেটা আর কি সাথে গুণ থাকে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, আমি একটু উঠছি, 1 মিনিট। হ্যাঁ, এসে গেছি। তো কোএফিসিয়েন্ট কি জিনিস? কোএফিসিয়েন্ট হচ্ছে সেটাকেই কোএফিসিয়েন্ট বলে যেটা সাথে গুণ থাকে, মানে সাথে গুণ থাকে। এবার আমি উদাহরণ দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। আমি যদি বলি 5xy, এটা কি না, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক টার্ম বা অ্যালজেব্রিক হ্যাঁ এক্সপ্রেশন, দুটোই বলা যেতে পারে। হ্যাঁ ঠিক বলা আছে, যায়। তো এটার মধ্যে আমাকে যদি বলে যে তুমি এক্স, কোএফিসিয়েন্ট অফ এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট বলো,
ঠিক আছে? 5y কি বলবে? 5y কোএফিসিয়েন্ট, হ্যাঁ একদম, কোএফিসিয়েন্ট অফ এক্স। তাহলে আমাকে দেখতে হবে যে এক্স এর সাথে আর কি মাল্টিপ্লাই আছে, বোঝা গেছে? এক্স এর সাথে কি মাল্টিপ্লাইতে আছে সেটা বুঝতে হবে। তাহলে এক্স কে বাদ দিয়ে, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট বলেছে, তাহলে আমি এখান থেকে এক্স কে বাদ দিয়ে দেবো। মানে এক্স যেটার কে বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটাই হবে তার কোএফিসিয়েন্ট, তাহলে 5y। মানে যেটার কোফিশিয়েন্ট খুঁজতে বলবে সেইটা ছাড়া যে এক্সপ্রেশনটা আছে সেটাই হ্যাঁ ওর কোফিশিয়েন্ট। একদম একদম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমার এখানে মাইনাসটাকেও মাইনাস হতো, লিখতে হতো। ঠিক আছে, বুঝতে পেরেছি। -5y। ক্লিয়ার? একদম খুব সিম্পল জিনিস। এবার যদি বলা হয় নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট কোএফিসিয়েন্ট, নিউমেরিক্যাল মানে শুধু নাম্বার, নাম্বারটা মানে নিউমেরিক্যাল মানে অনলি যে নাম্বার গুণ থাকবে সেটাকে। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে আমি শুধু কি লিখবো? 5। যদি মাইনাস থাকে তাহলে -5। বুঝতে পেরেছি। একদম ক্লিয়ার? হ্যাঁ নিউমেরিক্যাল মানে অনলি নাম্বার, তাহলে কোএফিসিয়েন্ট মানে যেটা গুণ থাকে। যদি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট বলে তাহলে অনলি নাম্বার যেটা গুণ আছে। আর যদি যদি কিছু বলা না থাকে, হ্যাঁ শুধু কোএফিসিয়েন্ট বলা থাকে, তাহলে সব কটাকে আমাকে ধরতে হবে। বুঝতে পেরেছি। ক্লিয়ার? আর এবারে আসছি, হ্যাঁ বল, আর বলে যদি না। এরকম প্রশ্ন থাকলো যে ও ফাইন্ড দ্য নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট অফ -5xy, তাহলে কি শুধু -5 হবে? -5 হবে, ঠিক আছে, মানে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট বললেই নাম্বারটাকে বোঝাবে। নাম্বারটাকে বোঝাবে। ঠিক আছে। একদম একদম, এই যে এখানে লেখা আছে, একটা কি লেখা আছে? ইন পার্টিকুলার দ্য কনস্ট্যান্ট পার্ট ইজ কল্ড নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। তাহলে তুই এখানে বল যে -5xy, এই পুরো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কনস্ট্যান্ট পার্ট কে আছে? কনস্ট্যান্ট পার্ট xy, xy কনস্ট্যান্ট? এর মানে এতক্ষণেই বুঝছিস? -5, সরি আমি ভেরিয়েবল ভেবেছিলাম। -5, তাহলে -5 হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। তাহলে এখানে লেখা আছে কনস্ট্যান্ট পার্ট ইজ কল্ড নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অর সিম্পলি দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য টার্ম। ঠিক আছে, ঠিক রিমেনিং আছে। পার্ট ইজ কল্ড লিটারাল কোএফিসিয়েন্ট। রিমেনিং পার্ট মানে এই নাম্বারটাকে বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটাকে বলা হবে লিটারাল কোএফিসিয়েন্ট। এবার মানে এইখানে যেটা একটু ভেরিয়েবল হবে সেটাকে লিটারাল ইয়ে কোফিশিয়েন্ট দিয়েছে, বলে। এটা দেখে নিই। এবার এইখানে একটা দিয়েছে, সেটা বুঝতে কনসিডার দ্য এক্সপ্রেশনটা কি দিয়েছে? যে 7p³ কিউ স্কোয়ার -5p² এইটা দিয়েছে পুরোটা, ইন দ্য টার্ম -5p², এটা এই টার্মটার মধ্যে, এটা একটা টার্ম কারণ এটার মধ্যে যোগ বিয়োগ আছে। তাহলে এই টার্মটার মধ্যে বলছে দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কত? -5, কারণ মাইনাস আছে। লিটারাল কোএফিসিয়েন্ট কত? লিটারাল কোএফিসিয়েন্ট, এবার এইটাকে হচ্ছে এক্সট্রা জিনিস যেটাকে পড়তে হবে, লিটারাল কোএফিসিয়েন্ট। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটাকে বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় লিটারাল কোএফিসিয়েন্ট। মানে -5xy এ লিটল পি কোফিশিয়েন্ট স্কোয়ার হচ্ছে xy। শুধু হচ্ছে এক্স ওয়াই। একদম একদম, তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট মানে নাম্বারটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে বলা হয় যে লিটারাল কোএফিসিয়েন্ট। হ্যাঁ দ্য কোএফিসিয়েন্ট অফ পি স্কোয়ারের এবার কোএফিসিয়েন্ট মানে পি স্কোয়ারটাকে তুমি হটিয়ে দাও, তাহলে কি পড়ে থাকছে? -5q, তাহলে -5q। দ্য কোএফিসিয়েন্ট অফ 5p, এবারে 5p-টাকে হটাতে বলছে। pq 5p মানে কোনটা হটাবো? pq 5 আর p মানে এ 5p, এক মিনিট, 5 - 5p² এটাকে কি লেখা যায়? -5 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ, এইভাবে এটা লেখা যায়। হ্যাঁ এবার এখান থেকে 5p এর কোএফিসিয়েন্ট চাইছে, তাহলে 5p-টাকে হটাবো, 5টাকে হটাবো আর p-টাকে হটাবো, -pq। তাহলে কি পড়ে থাকছে? -pq, হ্যাঁ তাহলে -pq। বুঝতে পেরেছি। দ্য কোএফিসিয়েন্ট অফ -q এর কোএফিসিয়েন্ট, তাহলে আমি যদি 5 ইন্টু পি ইন্টু কিউ করি, তাহলে মাইনাসটাকে 5p হটাতে স্কয়ার, বলছে আর কিউটাকে হটাতে বলছে, 5p তাহলে স্কয়ার। 5p², 5p², এতটাই, এটা সোজা। বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, তাহলে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে, এন হ্যাঁ সি লিখে দিলাম। আর একটা থাকে লিটারাল কোএফিসিয়েন্ট, এলসি। এল সি। তাহলে একটা থাকে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, একটা থাকে লিটারাল কোএফিসিয়েন্ট। এবার লিটারাল কোএফিসিয়েন্টের মধ্যে আবার এতগুলো ভাগ থাকে যে যার যার বলবে। এবার লিটারাল কোএফিসিয়েন্ট কন্টেন্স ভেরিয়েবল, এটা খুব
একটা জিনিস যেটা দিতে কন্টেন্টস ভেরিয়েবল, বুঝতে পেরেছি। আর ঠিক নিউমেরিক্যাল আছে। কোএফিসিয়েন্ট লিটারাল নাম্বার কোএফিসিয়েন্টের হলে মধ্যে, হ্যাঁ নিউমেরিক্যাল ওটা নাম দেখেই বোঝা যাচ্ছে, বাট লিটারাল কোএফিসিয়েন্টটা না থেকে ভেরিয়েবল বোঝা থাকবে যাচ্ছে। তার। হুম। ক্লিয়ার? কোএফিসিয়েন্ট নিয়ে এখানে যা আছে আমি বলে দিয়েছি, কারোর যদি কিছু প্রবলেম থাকে তাহলে কোএফিসিয়েন্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, যে আমার এই কিছু জায়গাটা আবার প্রবলেম বুঝতে নেই। পারেনি বলে। আচ্ছা জেবিবে না, কারোরই নেই। নেই, বাহ তোরা তো বিশাল বুঝছিস। এবার ফ্যাক্টরস, ঠিক আছে। ফ্যাক্টরস কি বলছে, যে ইচ অফ দ্য কোয়ান্টিটি মাল্টিপ্লাইড টুগেদার ফ্রম আ প্রোডাক্ট ইজ কল্ড ফ্যাক্টর অফ দ্য প্রোডাক্ট। ফ্যাক্টর মানে সিধা সিধা ডিভাইজার, ঠিক আছে। বাংলা ভাষায় বাংলা ভাষায় বলছি, সোজা ভাষায় ডিভাইজার। ফ্যাক্টর মিন্স ডিভাইজার। এর বাংলা কথায় কি বলবো, যেটা গুণ থাকে, যেটা গুণ আকারে থাকে। বাংলা পড়তে পারিস তো তোরা? হ্যাঁ। কিছু কিছু বাংলাও লাগবে। যেটা গুণ আকারে থাকে সেটাকে ফ্যাক্টর ফ্যাক্টর। বলবো। আমাকে যদি বলে একদম, হ্যাঁ একদম আম, মানে গোড়া থেকে বলছি, আমাকে যদি বলে ফ্যাক্টরস অফ 12, ফ্যাক্টরস অফ 12, তাহলে আমি কি কি লিখবো? ফ্যাক্টরস অফ 12 বললে আমাদেরকে সেই 12 কে লিখতে হতো না, হ্যাঁ। 1 ইন্টু 1 12, 2 3। 2 ইন্টু ও 6, এইটা। 3 ইন্টু, হ্যাঁ 3 4 ইন্টু 4, 4 ইনটু 3। এরকম করে। তাহলে এর ফ্যাক্টর, ফ্যাক্টর বলতে 12কে যে যে নাম্বার গুলো দিয়ে আমি ডিভাইড করতে পারবো, দ্যাট মিনস যেগুলো ডিভিজার হবে সেইগুলোকে আমরা ফ্যাক্টর বলবো। তাহলে 12র ফ্যাক্টর কত কত বলবো? 12কে 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 1 হ্যাঁ। হবে। 12কে 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে হ্যাঁ। 2 হবে। তারপরে 12কে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 হবে। 4 হবে, 4 6 হবে, 6 আর 12 12। হবে। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা ফ্যাক্টরস বলতে পারবো। তারপর দ্যাট মিনস কি, ফ্যাক্টরস মানে যে নাম্বারস গুলো দিয়ে ভাগ করা যায়, বুঝতে মোদ্দা পেরেছি। কথা, সেটাকে বলা হয় ফ্যাক্টরস। এবার এইটা তো একটা নাম্বার, বা আমাদের যেটা আমরা বলি, যেটা আমাদের বীজগণিত বাদ দিয়ে, ঠিক আছে, যেটাকে আমরা অ্যারিথমেটিক বলে থাকি, তো ওই জিনিস। এবার অ্যালজেব্রায় সেটা আবার কি? এবারে 5, এইটা দিয়ে বলছি 5 পি স্কোয়ার কিউ, ঠিক আছে। এটার কি কি ফ্যাক্টর হতে পারে, এটার কি কি ফ্যাক্টর হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। এটার খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমাদের ক্লাস 7-এ থাকে, বাংলা মিডিয়ামে ক্লাস 7-এ থাকে, ঠিক আছে। এটার ফ্যাক্টর তো এটা আমি বলে, হ্যাঁ ফ্যাক্টরস। তো -5। এটা আমি বলে দিচ্ছি কি কি। না, ইউনিভার্সাল, হ্যাঁ -5 অবশ্যই হবে, পি অবশ্যই হবে। এবার কিউ। আমাকে বলতে দে আগে, এটাকে আগে ভেঙে লিখবি। সবার ফার্স্টে যেটা থাকে সেটাকে আগে ভেঙে লিখবো, ঠিক আছে। ঠিক আছে। -5 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ, ওকে। এবার এখান থেকে যতগুলো পারমুটেশন কম্বিনেশন করে যা যা তৈরি করতে পারবি, সব হবে এর ফ্যাক্টর, সব, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ওকে। এবার আমি এই যা আছে পুরোটা মুছে দিচ্ছি, না মুছে দেবো না, এইখানে চলে আসি, এখানে আসলে ভালো বোঝা যায়। -5 পি স্কোয়ার কিউ, এটার যদি আমাকে ফ্যাক্টরস বার করতে বলে, তাহলে -5 ইন্টু পি ইন্টু পি পি ইন্টু ইনটু কিউ। কিউ, এভাবে লিখলাম। এবার হচ্ছে ফ্যাক্টরস গুলো আমি এরম করে লিখছি, ফ্যাক্টরস। সবার প্রথমে বুঝে রাখ যে 1 হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্টর, 1 দিয়ে যে কাউকে যাকে খুশি যখন খুশি ভাগ করা যাবে, সেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হোক কিংবা যে কোনো নাম্বার হোক, 1 দিয়ে আমি সবাইকে ভাগ করতে পারবো, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ঠিক আছে। তাহলে 1 দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে এর একটা ফ্যাক্টর হবে 1। এবার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -1, ক্লিয়ার হলো না হয়নি? 1 হচ্ছে সবার ফ্যাক্টর। আচ্ছা -1 বাদ দে, এটা 1 হিসাবেই দেখ এখন, -1 টাইম পরে আসছে 1। হ্যাঁ। আমাকে যদি x কে ভাগ করতে বলে 1 দিয়ে, তাহলে x/1 কত লিখবো? x লিখবো। আমাকে যদি বলে x² এটাকে 1 দিয়ে ভাগ কর, তাহলে কত হবে? x²y। তাহলে আমি 1 দিয়ে যে কাউকে আমি ভাগ করতে হ্যাঁ। পারি, তাহলে দ্যাট মিনস 1 হচ্ছে একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, এবং ফ্যাক্টরস এর মধ্যে 1 কে আমাকে লিখতে হবে, হলো? এইবারে বুঝতে দেখ, পেরেছি। এইবার হচ্ছে আসল জিনিস। এইগুলা
প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর। এদেরকে আমি 5 দিয়ে ভাগ করতে পারি। এবার এটা ভাগ করতে পারি কি পারি না সেটা কি করে বুঝবো? সেটা জাস্ট এরম করে একটু দেখে নেবো মনে মনে যে এটা বাই আমি যদি 5 লিখি তাহলে কি কাটাকুটি যাবে? হ্যাঁ এইটা বাই 5 হ্যাঁ যাবে। 5 দিয়ে 5 কে কেটে দেবো। তাই না? তাহলে দ্যাট মিনস এটা আমার ভাগ চলে যাবে। তাহলে আমি জাস্ট দেখে নেবো যে কাটাকুটিটা যাচ্ছে নাকি। যদি বুঝতে কনফিউশন হয় তাহলে এটাকে 5 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে। এই পুরো জিনিসটাকে কি পি দিয়ে ভাগ যাবে? যাবে। পি দিয়ে ভাগ যাবে। এই পুরো জিনিসটাকে কি কিউ দিয়ে ভাগ যাবে? মানে তলায় যদি কিউ বসে কাটাকুটি করি, কাটাকুটি পুরোটা মিলে যাবে? হ্যাঁ যাবে। তাহলে কিউ। তাহলে আমি কি বললাম, 1 হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্টর, 1টাকে লিখতেই হবে, প্লাস সাথে এরা ইন্ডিভিজুয়ালি এক একটা ফ্যাক্টর হবে। 5 পি কিউ এরা এক একটা নিজেরা আলাদা আলাদা ফ্যাক্টর এ হয়ে মাইনাস গেল। 5 এই হবে না? কটা ফ্যাক্টর আমি পাবোই। হুম, -5 হবে না? ওটা -5 নয়, অ্যাকচুয়ালি ওই 1টাকে ওটা -1 লিখতে হবে। ঠিক আছে, মানে বুঝতে পারলাম না ঠিক। 5টাকে -5কে আমরা কি লিখি? -5 এ অ্যাকচুয়ালি লেখার নিয়ম হচ্ছে -1 ইন্টু 5। হ্যাঁ ঠিক আছে, ও বুঝতে তাহলে পারছি। -1 হচ্ছে একটা ফ্যাক্টর আর 5 হচ্ছে একটা ফ্যাক্টর। ও তো বুঝতে -1 এখানে পারছি। একটা ফ্যাক্টর, 5 একটা ফ্যাক্টর। তো ওই -1টাকে 1ও ধরা যায়, কারণ -1 ও 1 দিয়ে ভাগ, সেখানেও -1ই আসবে। তো 1 হচ্ছে একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, 1 লিখলেও হবে, -1 লিখলেও হবে। বুঝতে পারছি। এবারে এবারে দেখে নে যে এই কটা মিলিয়ে মিশিয়ে, এবারে এই যে ভেঙে যেটা লিখেছি, এই কটা মিলিয়ে মিশিয়ে যা কিছু তৈরি করতে পারবো সেগুলো সমস্ত কিছু ফ্যাক্টরের আন্ডারে পড়বে। তাহলে আমি যদি 5 আর p কে মিলাই তাহলে 5p পাবো। হ্যাঁ 5p দিয়ে কি পুরোটাকে ভাগ যাবে? যাবে। যাবে। 5 5 কেটে যাবে, p p কেটে যাবে, তাহলে 5p। তাহলে 5p ইটসেলফ একটা ফ্যাক্টর। ঠিক আছে, 5 এর সাথে আমি যদি q কে আহ, এটা কি p তো লাগলো, 5 এর সাথে আমি যদি q কে দিই তাহলে সেটা দিয়েও ভাগ যাবে, 5q। এবার 5 এর সাথে আমি p স্কোয়ার কে যদি দিই তাহলে 5p স্কোয়ার, সেটা দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, যতগুলো পারমুটেশন কম্বিনেশন করা যায় আমাকে করতে হবে, কিন্তু এটাই হচ্ছে একটা খুব বাজে নিয়ম ফ্যাক্টর বের করা। ঠিক আছে, তো শুধু p দিয়ে হলো। এবার যদি আমি p এর সাথে q কে নিই, p q তে ভাগ যাবে না? p q তে ভাগ যাবে। ওকে, আমি যদি শুধু p স্কোয়ার কে নিই, শুধু p স্কোয়ার কে নিই, সেটা দিয়েও ভাগ যাবে। আমি যদি p স্কোয়ার q এই তিনটেকেই নিই, সেটা দিয়েও ভাগ যাবে। আমি যদি পুরোটাকেই নিয়ে নিই, 5p স্কোয়ার কিউ, 5p স্কোয়ার কিউ, আমি যদি x কে x দিয়ে কাটতে পারি 1 হবে, x স্কোয়ার y কে x স্কোয়ার y দিয়ে ভাগ করতে পারবো, 1 হবে। তার মানে বলছে যে এই পুরো সংখ্যাটা নিজেও একটা ফ্যাক্টর, 5 এর একটা ফ্যাক্টর 5, হ্যালো, 5 এর একটা ফ্যাক্টর 5। বল। বলছি মাইকটা একটু গন্ডগোল করছে নিচের দিকটাতে, ওইটাই দেখছিলাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে। ওকে, তাহলে যে নাম্বারটার ফ্যাক্টর বের করতে বলবে সেই নাম্বারটা ইটসেলফ মানে নিজেই নিজের একটা ফ্যাক্টর হয়। তাহলে 5p স্কোয়ার কিউ এটা হলো নিজেই নিজের একটা ফ্যাক্টর। বোঝা গেছে? বুঝতে পেরেছি। এবার যদি একটা 5 নিলাম, একটা p নিলাম, একটা কি নিলাম, তাহলে কি হলো 5pq, সেটাও আবার একটা ফ্যাক্টর হবে। হুম 5pq এগুলো ফ্যাক্টর। তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে আমি পারমুটেশন কম্বিনেশন ইধার উধার করে যতগুলো তৈরি করা যায় আমাকে ততগুলো তৈরি করতে হবে। আবার সব ঠিক কটা আছে, মাইনাসেও করা যাবে। হ্যাঁ মাইনাসে করা যাবে, কিন্তু মাইনাসটাকে আমি এখানে আলাদা করে দিয়েছি, যে -1 করে দিয়েছি, মানে মাইনাসটা সেপারেট হয়ে গেছে এখানে, বুঝতে পেরেছিস? তাহলে বাদ বাকি যেগুলো থাকবে সব প্লাস এখানে থাকবে। বুঝতে পেরেছি। মাইনাস মাইনাস থাকলে -1 দিয়ে ওটাকে সেপারেট করা যাবে। একদম। তাহলে ফ্যাক্টরস কি বোঝা গেল? যে যে জিনিসগুলো দিয়ে সংখ্যাটাকে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় ফ্যাক্টরস। হ্যাঁ ফ্যাক্টর বোঝা গেছে। বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, জেবিও বুঝতে পেরেছে। জেবিও বুঝতে পেরেছে। ঠিক আছে, ওকে। এবারে এখানে একটা জিনিস বলছে, কি জিনিস বলছে দেখ, যে in -7x² y
the numerical factor is, numerical factor ভালো করে দেখে নিন, numerical factor is -7, কি বললাম, -7, and the literal factors are x y x square x y x y square, ঠিক আছে। তাহলে এইখানে আমি যেটা বোঝালাম, এইখানে এইখানের মধ্যে তাহলে নিউমেরিক্যাল ফ্যাক্টর কি হবে, নিউমেরিক্যাল ফ্যাক্টর হবে এখানে -1 আর 5 এই দুটো, বা এই দুটোকে একসাথে ওরা বলেছে -5, ঠিক আছে, -1 আর 5 গুণ করলে কত, -5, তাহলে এইটা হবে ওর একটা ফ্যাক্টর। এবং এই ফ্যাক্টরটাকে কি বলবো, নিউমেরিক্যাল ফ্যাক্টর, মানে মোদ্দা কথা যেখানে নাম্বার থাকবে সেই জায়গাটাকে নিউমেরিক্যাল হিসাবে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে শুধু নাম্বার আছে, তাহলে নিউমেরিক্যাল ফ্যাক্টর। আর বাদ বাকি যারা আছে যেগুলো এখানে তৈরি হলো, ঠিক আছে, পি পি কিউ, যেগুলোতে নাম্বার গুলো নেই, পি কিউ, পি স্কোয়ার কিউ, এই পাঁচটাকে বলবো, এই পাঁচটাকে কি বলবো, লিটারাল ফ্যাক্টর, লিটারাল ফ্যাক্টর। ওকে, বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আর সব কটাকে কি বলবো, শুধু ফ্যাক্টর। যদি বলে কটা ফ্যাক্টর আছে, তাহলে আমাকে কিন্তু সব কাউন্ট করতে হবে, -5, এটা -5p, 5q, 5p², এগুলো সব কাউন্ট করতে হবে। কিন্তু যদি বলে নিউমেরিক্যাল ফ্যাক্টর কটা আছে, আমাকে বলতে হবে একটা। আর যদি বলে লিটারাল ফ্যাক্টর কটা আছে, লিটারাল ফ্যাক্টর যেগুলোর মধ্যে উইদাউট কনস্ট্যান্ট থাকে, লিটারাল ফ্যাক্টর মানে উইদাউট কনস্ট্যান্ট, উইদাউট কনস্ট্যান্ট, তার মানে এখানে কনস্ট্যান্ট নেই, এটা হবে লিটারাল ফ্যাক্টর, এখানে কনস্ট্যান্ট নেই, এটা হবে লিটারাল ফ্যাক্টর। বাট 5p এর মধ্যে নিউমেরিক্যাল একটা ঢুকে গেছে, কনস্ট্যান্ট ঢুকে গেছে, তাহলে এটা লিটারাল কনস্ট্যান্টের মধ্যে পড়বে না, এটাও পড়বে না, এটাও পড়বে না। পি কিউ হবে লিটারাল কনস্ট্যান্ট, এখানে কোনো কনস্ট্যান্ট নেই। পি স্কোয়ারও হবে লিটারাল কনস্ট্যান্ট, এটাও হবে লিটারাল কনস্ট্যান্ট। এই দুটো কিন্তু লিটারাল কনস্ট্যান্ট হবে না, কারণ এর মধ্যে 5 ঢুকে আছে। আর 5p যেটা আছে ওইটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, মানে নিউমেরিক্যাল ফ্যাক্টর না, হবে না তো? নিউমেরিক্যাল ফ্যাক্টরের মধ্যে আবার সেটা উইদাউট ভেরিয়েবল থাকে, বুঝতে পেরেছি। তাহলে ওরা কিসের মধ্যে পড়বে? ওটা নর্মাল ফ্যাক্টর, বুঝতে পেরেছি। উইদাউট ভেরিয়েবল, ঠিক আছে। মানে এরা ওই ফ্যাক্টরটাকে ভাগ ভাগ করে বলেছে। হচ্ছে এখানে এরা বলেছে যে দ্য টার্ম অফ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন হ্যাভিং নো লিটারাল ফ্যাক্টর ইজ কল্ড কনস্ট্যান্ট টার্ম। এবার বলছে যে, মানে এটাকে একটু ঘুরিয়ে বলছে, কনস্ট্যান্ট টার্ম কাকে বলে বা কনস্ট্যান্ট কাদের বলে, যে লিটারাল ফ্যাক্টর মানে কি, লিটারাল ফ্যাক্টর মানে ওই যেগুলো কনস্ট্যান্ট ছাড়া থাকে। এবার বলছে যেখানে লিটারাল ফ্যাক্টর নেই, ভালো করে হ্যাঁ বুঝে নে, যে কোথায় গেল, 5p² যদি আমি বলি, সাপোজ ধরে নে, তাহলে 5p² মধ্যে এর মধ্যে কনস্ট্যান্ট পার্ট আছে, হ্যাঁ 5 মানে আছে। নিউমেরিক্যাল ফ্যাক্টর আছে, হ্যাঁ আর 5 এখানে আছে লিটারাল ফ্যাক্টর p²। p এবার স্কয়ার। বলছে যে নো লিটারাল ফ্যাক্টর, হ্যাভিং নো লিটারাল ফ্যাক্টর, যদি এই লিটারাল ফ্যাক্টরটা না থাকতো, হ্যাঁ p² পার্টটা যদি না থাকতো, হ্যাঁ তাহলে এটা কি বলতাম, একটা কনস্ট্যান্ট বলতাম না, শুধু কনস্ট্যান্ট 5 পড়ে আছে। এটা নর্মাল নাম্বার বলা যেত। ওই তো নর্মাল নাম্বার মানেই তো কনস্ট্যান্ট, কি বললাম, ও যে যার ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না। প্রথমে বললাম হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ 5 6 7, তাহলে ওগুলোকে কনস্ট্যান্ট বলা যাবে। বুঝতে পেরেছি। তাহলে নর্মাল নাম্বার মানেই সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখান থেকে ফ্যাক্টরস, কনস্ট্যান্ট টার্ম, লিটারাল ফ্যাক্টর অ্যান্ড নিউমেরিক্যাল ফ্যাক্টর, চারটে জিনিস আছে, চারটে জিনিস আমি বলে দিলাম। ওকে, বুঝতে পেরেছি। এখান থেকে কোএফিসিয়েন্ট দিয়ে বলে দিলাম যে লিটারাল কোএফিসিয়েন্ট কোনগুলোকে বলা হবে, যেটার মধ্যে কনস্ট্যান্ট টার্ম থাকবে না, মানে লিটারাল মিন্স LITERA, লিটারালস মিন ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবল। আর যেখানে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট বলবো সেখানে নিউমেরিক্যাল থাকবে না, যেখানে নিউমেরিক্যাল লিখে দেবো সেখানে আর কিন্তু কোনো ভেরিয়েবল থাকবে না। এই হলো কথা। তাহলে দুটো টার্ম আছে, একটা হচ্ছে নিউমেরিক্যাল আর আরটা একটা হচ্ছে হচ্ছে লিটারাল। ভেরিয়েবল, লিটারাল। নিউমেরিক্যালে লিটারাল বা ভেরিয়েবল পার্ট কিছু থাকবে না, আর লিটারালে নিউমেরিক্যাল পার্ট কিছু থাকবে, থাকবে না। একদম। আর শুধু কোএফিসিয়েন্ট বললে সেখানে আমি কিন্তু দুটোকেই ঢোকাতে পারবো,
যদি আমাকে উল্লেখ করে না দেয় যে লিটারাল কোএফিসিয়েন্ট বলো বা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট বলো, তাহলে আমি কিন্তু সেখানে দুটো জিনিসকেই ঢোকাতে পারবো। এখানে যেমন লিখেছে 5p²। সিমিলারলি আমাকে যদি বলা হয় যে লিটারাল ফ্যাক্টর, তাহলে শুধু ভেরিয়েবল আলা পার্টকে। যদি বলা হয় নিউমেরিক্যাল ফ্যাক্টর, তাহলে শুধু নাম্বারগুলোকে। আর যদি বলে শুধু ফ্যাক্টর, তাহলে আমি দুটোকে মিক্স করেও করতে পারি। এইখানে যেমন এটা হচ্ছে 5p², যেটা সেটা হলো শুধু ফ্যাক্টর, ঠিক আছে। 5p, 5p², 5p³ আর 5p²Q, এগুলো হলো এদের অনলি জাস্ট ফ্যাক্টর। এটা কোনো নিউমেরিক্যাল ফ্যাক্টরও নয়, লিটারাল ফ্যাক্টরও নয়, জাস্ট একটা ফ্যাক্টর, মানে এটা নর্মাল ফ্যাক্টর। নর্মাল ফ্যাক্টর, একদম নর্মাল ফ্যাক্টর। আচ্ছা, এবারে দুটো জিনিস পড়তে হবে, যেটা হলো লাইক টার্ম আর আনলাইক টার্ম। খুব সোজা। লাইক টার্ম আনলাইক টার্ম কি? টার্ম হ্যাভিং সেম লিটারাল কোএফিসিয়েন্ট। সেম লিটারাল কোএফিসিয়েন্ট তার মানে কি বলছে, যে আমাকে যদি কিছু একটা টার্ম দিয়ে দেয় 5x প্লাস 3y মাইনাস 3y এর স্কোয়ার প্লাস 5yz মাইনাস 3x, এরকম যদি দিয়ে দেয়, তাহলে এর মধ্যে কটা টার্ম আছে? আমি বলবো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা জিনিসের মধ্যে যোগ বিয়োগ আছে, তাহলে পাঁচটা টার্ম। পাঁচটা টার্ম এখানে কি কি আমি লিখে দিচ্ছি। 5x একটা টার্ম, 3y একটা টার্ম, মাইনাস 3y এর স্কোয়ার, মাইনাসটাকে লিখতে হবে কারণ মাইনাসটাকে আমি লিখতে বললাম। 5yz একটা টার্ম আর মাইনাস 3x একটা টার্ম। এবার বলছে যে টার্মের লিটারাল কোএফিসিয়েন্টস গুলো সেম থাকবে। লিটারাল কোএফিসিয়েন্ট মানে যেটা এইটা, এই দুটো টার্মে দেখ এইখানে সেম আছে, কিন্তু বাদ বাকি গুলোতে সেম নেই। তাহলে এই 5x আর 3x, এইটাকে কি বলবো? এটাকে বলবো লাইক টার্মস। লাইক মানে একই রকম দেখতে। তার মানে মোদ্দা কথা, যার যার ভেরিয়েবল সেম, আমরা মোদ্দা কথা শিখবো যার ভেরিয়েবল সেম, সেটাকে বলা হবে লাইক টার্ম। এবার তুই বলবি যে এখানে 3y আছে, এখানেও তো y আছে, তাহলে এই দুটো কি সেম? না, সেম নয়। y ইজ নট ইকুয়ালস টু y এর স্কোয়ার। তাহলে y আর y স্কোয়ার সেম জিনিস নয়। তাহলে এখানে y আছে আর এখানে y স্কোয়ার আছে, তাহলে এরা দুজন y থাকা সত্ত্বেও এরা লাইক টার্ম হবে না, কারণ এক জায়গায় y আছে, এক জায়গায় y স্কোয়ার আছে। আমাকে যদি বলতো 3y এর স্কোয়ার আর মাইনাস 5y এর স্কোয়ার, তখন আমি বলতাম যে এরা লাইক টার্ম। বাট 3y এর স্কোয়ার আর দিয়েছে, মাইনাস 5y দিয়েছে, তাহলে এই দুটো কিন্তু লাইক টার্ম নয়। ওকে, এবার এখানে y আছে, এখানে বলবি যে 5yz ও y আছে, তাহলে এখানে তো z এক্সট্রা আছে, তাহলে তোমাকে তো এখানেও z লাগবে। তার মানে কনস্ট্যান্ট পার্ট পুরোটাকে আমাকে সেম হতে হবে। সরি, ভেরিয়েবল পার্ট পুরোটাকে আমাকে সেম হতে হবে, তাহলে যেটাকে বলবো লাইক টার্ম, আদারওয়াইজ বলবো আনলাইক টার্ম। ঠিক আছে, তাহলে এই যে 3y স্কোয়ার আর মাইনাস 5y, এরা কি টার্ম হবে? এরা লাইক টার্ম হবে না, এরা আনলাইক টার্ম হবে। একদম ক্লিয়ার। লাইক টার্ম আনলাইক টার্ম, মোদ্দা কথা যে ভেরিয়েবল গুলো থাকবে পুরো ভেরিয়েবলকে দেখতে হবে, যদি একই থাকে তাহলে বলবো লাইক টার্ম। এবার এখানে দেখে নি x²y z, দেখা যাচ্ছে তো বইটা? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে লেখা আছে x²y z, এখানে লেখা আছে x²y z, এখানে লেখা আছে y z x²। ঠিক আছে, এরা লাইক টার্ম। এবার বলবি যে x²y z লেখা আছে আর এখানে লেখা আছে y z x², এই দুটো তো একই লাগছে না আমার, তাহলে এটা কি করে লাইক টার্ম হলো? ওটা ইনটু করলে সেম আসছে তো ভ্যালুটা। ইনটু করলে সেম আসছে, অথবা আমাকে দেখে নিতে হবে এখানে একটা y আছে, এখানে একটা y আছে, এখানে একটা z আছে, এখানে z আছে, এখানে একটা x² আছে, একটা x² আছে, তার মানে এটা লাইক টার্ম। ঠিক আছে, আমাকে দেখে নিতে হবে কোনটা কি আছে, সেই রকমই থাকলে সেটা লাইক টার্ম। আমি কি x ইন্টু y কে আমি তো xy ও লিখতে পারি, আবার yx ও লিখতে পারি, দুটোই তো লিখতে পারি। তাহলে x² y ও যা, yx² ও তাই। তাহলে x²yz ও যা হবে, yz(x²) ও তো তাই হবে, সেম হবে। এটাকে আবার এইভাবেও লেখা যাবে যে y(x²z), এটা যদি থাকে তাও এটা লাইক টার্ম হবে।
আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বল। যদি থাকলো 5 ইন্টু ওয়াই ইন্টু এক্স, মানে 5y এক্স আর 5xy, আর 5 xy। xy, হ্যাঁ লাইক টার্ম, ওয়াই এক্স এক্স ওয়াই লাইক টার্ম। না ওইটা বলিনি, 5y(x) আর y(x) তারপরে একসাথেই থাকবে মানে। এরকম ওয়াই এক্স ওয়াই এক্স হ্যাঁ, আর y আর একটা জায়গা আছে এরকম না, লেখা যায় না তো, ও লেখা যায় না। এরকম লেখা যায় না, এটাকে লিখতে হবে ওয়াই এর স্কোয়ার এক্স স্কোয়ার, ও, গুণ করে দিতে হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হয়। হ্যাঁ আরেক জায়গায় 5xy আছে, তাহলে এ দুটো একই নয়। বুঝতে পেরেছি। একটা স্কোয়ারের টার্ম আছে আর একটা নর্মাল টার্ম আছে, তাহলে এই দুটো একই রকম দেখতে নয়। একই রকম দেখতে হলে বা একই জিনিস থাকলে তখন আমি লাইক টার্ম বলবো। এই দুটোকে মাইনাস করা যাবে তো? কোন দুটোকে? এই যে এক্স স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার, আর এইদিকে এক্স ওয়াইটাকে মাইনাস করা যাবে তো? না, ওই জন্য আগে লাইক টার্ম আনলাইক টার্ম পড়তে হয়, যোগ বিয়োগের আগে নিচে যোগ বিয়োগ আছে। লাইক টার্মের মধ্যেই যোগ বিয়োগ গুলো হয়, লাইক টার্ম যাদের যাদের থাকবে তাদের মধ্যেই খালি মাইনাস প্লাস করা যাবে, আনলাইক বুঝতে পেরেছি। টার্মের মধ্যে মাইনাস প্লাস করা যাবে না। ও, ঠিক আছে, ঠিক এবার একটা আছে। সহজ সহজ এক্সাম্পল দিয়ে আমি যাদের সবাইকে বোঝাই সেটা বুঝে নে, যোগ বিয়োগের ক্ষেত্রে বলবো সেটা এখন বলে দিচ্ছি। একটা ঝুড়ি আছে, এখানে 3টে অ্যাপেল দেওয়া আছে, ঠিক আগেও আছে। বলেছিলাম। আর একটা ঝুড়ি আছে, এখানে 2টো অরেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে এই সব কটা ঝুড়ির জিনিসকে একটা ঝুড়িতে ফেলে দেওয়া হলো। বল এই ঝুড়িটায় কি থাকবে? অরেঞ্জ অ্যাপেল দুটোই থাকবে। মানে বলতে হবে, মানে কটা কি আছে সেটা বলতে হবে। মানে ধর তিনটে তোকে অ্যাপেল জিজ্ঞেস দুটো করলো যে অরেঞ্জ। এই ঝুড়িটা হ্যাঁ কি কি আছে, তুই কি বলবি? 3 অ্যাপেল 2 অরেঞ্জ, হ্যাঁ, অ্যাপেলস হবে। এটাই বলতে হবে না? তুই কি এখানে বলতে পারবি যে 3 হাতে 5টা অ্যাপেল অরেঞ্জ আছে এরকম বলা যাবে? না 5টা অরেঞ্জ অ্যাপেল আছে এরকম বলা যাবে? না 5টা অ্যাপেল আছে, না 5টা অরেঞ্জ আছে না এরকম বলা যাবে? না। তাহলে এগুলো কিছুই বলা যাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাপেল আর অরেঞ্জ আলাদা জিনিস, আলাদা জিনিসের মধ্যে যোগ বিয়োগ কিছুই হয় না, আলাদা জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবেই বলতে হয়। তাহলে 3 অ্যাপেলস আর 2 অরেঞ্জেসই বলতে হবে এখানে, যে ঝুড়িটায় কি আছে 3টে আপেল 2টো কমলা লেবু আছে, এটাই বলতে হবে, এটা ছাড়া আর কোনো বলার উপায় আমি নেই। বুঝা গেছে? তাহলে অ্যাপেলের জায়গায় যদি আমি এক্স ধরি হ্যাঁ, যোগ, অরেঞ্জের জায়গায় যদি আমি ওয়াই। ওয়াই ধরি, তাহলে এটাকে কি আমি যোগ করতে পারবো? পারবো না। কেন না, পারবো না? কারণ এক্স এর সাথে ওয়াই কখনো যোগ হবে না। বোঝা গেল? এক্স এর সাথে বুঝতে ওয়াই পেরেছি। কখনো যোগ আমি হবে না। তাহলে আমি এটাকে কখনো লিখতে পারবো না যে 5xy, কখনো লিখতে পারবো না যে 5x+y এরম, এইটাও লেখা যাবে না। বা কখনো আমি লিখতে পারবো না যে 5x বা 5y, এগুলো লেখা যাবে না। এখানে এটাকেই বলতে হবে যে 3x+2y, এটাই আমার অ্যান্সার। 3x এর সাথে 2y যোগ করলে কত হবে? 3x+2y। টু ওয়াই। এটাকে এইভাবেই বলতে হবে যেভাবে অ্যাপেল আর অরেঞ্জকে বলতে হতো। বুঝতে পেরেছি। তাহলে 3x+2y এটাই আমার অ্যান্সার হবে। এবার এই অরেঞ্জটা কেটে আমি এখানে অ্যাপেল করে দিলাম। এইবার এই ঝুড়িটায় কি আছে কি বলবো? ওখানে আছে 5টা অ্যাপেল। তখন কি আর বলবো যে 3 অ্যাপেল 2 অ্যাপেল আছে? না বলা যাবে? না না না। তখন বলতে পারবো না যে 3 অ্যাপেল 2 অ্যাপেল আছে বা 2 অ্যাপেল 3 অ্যাপেল আছে, এরকম বলা যাবে না। তখন আমাকে কিন্তু 5টা অ্যাপেলই বলতে হবে, এটাকে যোগটা করতেই হবে। তাহলে তোকে যদি কোথাও দেয় যে 3x+2x, তখন এইগুলো হচ্ছে লাইক টার্ম, লাইক টার্মের মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে এটাকে আমাকে যোগ করে 5xই লিখতে হবে, এটাকে এই আকারে রাখা যাবে না। ওই জন্য এটাকে বলা হয় লাইক টার্ম আনলাইক টার্ম আগে শিখতে হয়, শেখার পরে তারপরে যোগ বিয়োগটা শিখতে হবে। এটা আমি বলে দিলাম যোগ বিয়োগটা, এবার পরে আছে ওটা আসছি। আচ্ছা, এবারে একটা জিনিস শিখতে হবে যে ডিগ্রি। পলিনোমিয়াল তো বোঝা গেছে, পলিনোমিয়াল, হ্যাঁ, পলিনোমিয়াল পলিনোমিয়াল তো বলে বুঝতে দিয়েছি। পেরেছি। ওকে,
কি বলেছে, an algebraic expression is called a polynomial if the power of the variables involved in each term are non-negative integers। যাই হোক ওসব দেখে দরকার নেই। আচ্ছা, polynomial that is variable if the powers of the variable in each term are non-negative integer, the greatest power of the variable in a polynomial is called its degree। এবার ভালো করে বুঝে না যে যদি পলিনোমিয়াল মানে কি, দুই বা তার বেশি হ্যাঁ টার্ম থাকবে, দুই বা তার বেশি টার্ম থাকলে পলিনোমিয়াল। আমি যদি লিখি 3x² প্লাস 2x-1, তাহলে এটা হলো একটা আমার কি পলিনোমিয়াল, তো পলিনোমিয়াল বা ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল। তো এইটার মধ্যে কি বলেছে, দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল, গ্রেটেস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল। তাহলে এখানে ভেরিয়েবল কে আছে, এক্স। এক্স, এক্স, এটাও এক্স। তো এই ভেরিয়েবলের গ্রেটেস্ট পাওয়ার, এবার বল এখানে এক্স এর মাথায় কত আছে, টু এক্স এর মাথায় কত পাওয়ার আছে, 1 আর এই 3x² এক্স এর মাথায় কত পাওয়ার আছে, 2 আর এখানে এক্স এর মাথায় কত পাওয়ার আছে, 0 0। কেউ যদি এখানে বলে যে এক্স নেই, তাহলে সে ভুল বলছে, 1 × x⁴ 0 আছে, ঠিক আছে, তার মানে এখানে 1 হচ্ছে। তো এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে কি বলে, গ্রেটেস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল। গ্রেটেস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল কত দেখতে পাচ্ছি আমি, সব থেকে বেশি পাওয়ার ভেরিয়েবলে কত আছে, 2 2। তাহলে ইজ কল্ড ডিগ্রি। তাহলে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বললাম, এর ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে 2 2, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ারকে বলা হবে ডিগ্রি। এবার যদি এটা একটা ভেরিয়েবল না থাকে, অনেক কটা ভেরিয়েবল থাকে, 3x² y ওটাই বলতে প্লাস যাচ্ছিলাম আমি। 2xy মাইনাস 5z, এটা যদি থাকে তখন কি করব, তখন দেখতে হবে ভেরিয়েবলের টোটাল পাওয়ার কত আছে। এখানে ভেরিয়েবল কত আছে, x² আর y। x² এর মাথায় 3 2 আছে আর y এর মাথায় 1 আছে, তাহলে 2 + 1 এখানে 3 টোটাল 3 পাওয়ার। এখানে টোটাল পাওয়ার কত আছে, 1 1 আর 1 2। x এর মান 1 আছে, y এর মাথায় 1 আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 2। আর এখানে পাওয়ার এটা কত আছে, 1 1। তাহলে সব থেকে বেশি পাওয়ার কত, 3। তাহলে 3 এই পুরো যে এক্সপ্রেশনটা লিখেছিলাম, এর ডিগ্রি হবে 3। 3 বুঝতে পেরেছি। ওকে, ডিগ্রি নিয়ে আর কত বলার নেই। এখানে এক্সাম্পল কিছু দিয়েছে, দেখে নি এক্সাম্পল কি কি দিয়েছে। 7 - 3x ইজ এ পলিনোমিয়াল ইন x মানে এখানে শুধু x আছে, x বাদ দেওয়ার কিছু নেই, তার মানে ওইখানে তাই জন্য বলছে ওটা ইন x, ঠিক আছে, মানে x বাদ দিয়ে y z বা abcd কিছু নেই। তো x দিয়ে তৈরি একটা পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে 1, তাহলে এটাকে বলবো বাইনোমিয়াল। বুঝতে পেরেছি। ও, এইটাকে বাইনোমিয়াল বলবো না, এটা বাইনোমিয়াল দিয়েছে আর কি। আচ্ছা, এইটা কি দিয়েছে, এটা হচ্ছে ট্রাইনোমিয়াল দিয়েছে, একটা, দুটো, তিনটে টার্ম আছে, তাহলে এটা হচ্ছে ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়ালের মধ্যে এটা টি অফ ডি ইন টি দিয়েছে, মানে টি ছাড়া আর এখানে আর কিছু নেই ভেরিয়েবল, ঠিক আছে, টি আছে, টি আছে, টি আছে। তো এর ডিগ্রি 2। কেন 2? কারণ টি এর সব থেকে হাইয়েস্ট পাওয়ার কত, 2। এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 0, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত, এখানে 2 কে দেখতে পাচ্ছি, হ্যাঁ তাহলে এর ডিগ্রি কি হবে, ডিগ্রি হবে 2। 2 তাহলে এখানে ডিগ্রি কত হবে, পি এর মাথায় সব থেকে বেশি আছে 3, 3 তাহলে এর ডিগ্রি হবে 3। এখানে এক্স 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 4 এক্স ছাড়া আর কিছু নেই, তাহলে এক্স এর সব থেকে বেশি পাওয়ার 6। 4 কেন, এক্স এর মাথায় 6 4 আছে, তাহলে এটার ডিগ্রি হবে কত, 6। ওটা আমি এখানে দেখতেছিলাম একদম। সব থেকে বেশি যে, তো বই আছে, তো বইটা খোল, সেটাও ঠিক। 165 পাতা। তাহলে এক্স এর মাথায় যে সব থেকে বেশি পাওয়ার থাকবে সেটাকে বলা হবে ডিগ্রি। এবারে এখানে আমি জিজ্ঞেস করছি, যে পারবি বল, জেবি বা তুই, 5x² এক্স এর পাওয়ার কত, x এর পাওয়ার 2। তুই হ্যালো 3/x এ এক্স এর পাওয়ার কত, স্যার 1 হ্যাঁ শুনতে পাচ্ছি, 5x²। 2 আচ্ছা, এখানে বলছিস 1, আর এ কত বলছিস, সন্দীপন কত বলছিস, 5x স্কোয়ারে হচ্ছে 2 আর
3/x এ 1। 3/x এ 1। অ্যাকচুয়ালি আমরা যখন x লিখি তখন x এর মাথায় 1 থাকে। ভালো করে কনসেপ্টটা বুঝে নিবি। হ্যাঁ যখন 1/x লিখি তখন x এর পাওয়ারে -1 থাকে। ও হ্যাঁ বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ তাহলে এটা হ্যাঁ আমরা ইনডেক্সে পড়েছিলাম x⁻−1 মানে 1/x। তাহলে এই 3/x মানে 3/x মানে কি 3 ইন্টু 1/x। তাহলে এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে এখানে -1। বোঝা গেছে? এটা x এর পাওয়ার তার মানে -1। x⁻⁻1 হবে। একদম। তাহলে এটাকে কি লেখে 3 ইন্টু x⁻⁻1 লিখতে হয়। বুঝতে পেরেছি। ওকে, এবারে তাহলে ডিগ্রি বোঝা গেছে। হ্যাঁ আমাকে যদি এবার বলে যে 5/x² মাইনাস 3/x, এই যে এই বাইনোমিয়ালটার ডিগ্রি কত? হ্যালো হ্যাঁ, এই বাইনোমিয়ালটার ডিগ্রি কত হবে? ও এই যে ওপরে যেটা লিখেছি। ওইটা ডিগ্রি স্যার ফার্স্টেরটা হবে 2 ডিগ্রি 2 হবে, 5/x² 2 হবে, আর তারপর -5/xটা হবে -1 ডিগ্রি। আমি বলছি -5 মানে 5/x² ওইটার হবে -2, আর 3/x এরটা হবে -1, আর সবচেয়ে বেশিটা হুম হবে মানে পুরো যে এক্সপ্রেশনটা আছে ওটা সবচেয়ে বেশি হবে -1। পুরো এক্সপ্রেশনের ডিগ্রি, হ্যাঁ, ইয়েস, -1। -1 একদম। এখানে কেউ যদি 2 ভুল করে বলে দিস তাহলে তার হলো গিয়ে শেষ। এই যে জেবি বলেছিল 2। এবারে এখানে একটা ভালো করে বুঝে নে, এটার আমি ডিগ্রি করতে পারবো না, এটা আমি জাস্ট বললাম যে নিচে যদি এক্স থাকে তাহলে সেটার ডিগ্রি আমি লিটারালি বের করলাম এখানে -1, আচ্ছা, কিন্তু এক ভালো সেকেন্ডের করে জন্য বুঝে পজ নে কর, এক ডিগ্রি। সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ বলছি আহ, তুই তো ক্লাস করাচ্ছিস আর সামনের দিন থেকে তো সাইডে হ্যাঁ ভিডিওটা দিবি, হ্যাঁ? কারণ হ্যাঁ, স্টুডেন্টের একদম একদম, ইন্টারাকশনটা দরকার। তো তোর সামনে ভিডিওটা থাকবে, এখানেও আমি একটা হ্যাঁ ক্যামেরা ব্যবস্থা করছি। তো সেটা স্টুডেন্টদেরকেও তুই একদম। দেখতে পাবি, স্টুডেন্ট ওরাও তোকে দেখতে পাবে। দরকার হলে তুই দুটো ফোন নিয়ে বসবি ক্লাসটা করাতে, তাহলে কি হবে, প্রবলেমটা হবে না। ঠিক আছে? আর হুম তোদেরকে হুম জিজ্ঞাসা করছি, কোনো রূপ কি প্রবলেম মনে হচ্ছে ক্লাসটা বুঝতে বা কিছু? একদম ওকে, একদম ফাইন। তো যদি হয়ও, আমি ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছি, ঈশান রয়েছে, ইমন রয়েছে, তো কোনো রূপ প্রবলেম হলে ইনস্ট্যান্ট বলবি, আমরা তো রয়েইছি। আর আমার মনে হয় না, আর ক্লাসটা করতে কেমন লাগছে তোদের? হেভি সুন্দর, বাহ, চল চালিয়ে যা। যে হয়েছে। হ্যালো হ্যালো, আবার সেম প্রবলেম নাকি? কথা শোনা যাচ্ছে না। এই প্রবলেমটা আবার কি নতুন প্রবলেম হলো? কথা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, ওই মাইকের তারে মনে হয় কোনো সমস্যা আছে, বুঝলি? ছেড়ে দিচ্ছে নাকি? হ্যালো, হুম, সেম প্রবলেম। আমার কথা শোনা যাচ্ছে? মানে তোর কথা আমি শুনতে পাচ্ছি না, বাট আমার কথা কি এখানে শোনা যাচ্ছে? হ্যাঁ,
ওকে। ওয়্যার কেটে গেছে, এই মরেছে। ওয়্যার কেটে গেছে, অত মোটা তার কেটে গেল। আচ্ছা তো তাহলেই হবে, দেখে নে। আমি শুনতে পাচ্ছি ঠিকঠাক। এবারে কি বললাম যে এখানে -1 এ আমি ডিগ্রি লিখতে পারবো না। মাইনাসে ডিগ্রি লেখা যায় না। ঠিক আছে? কি বললাম? মাইনাসে ডিগ্রি লেখা যায় না বা মাইনাসে কোনো কিছুই লেখা যায় না। একটা এক্সপ্রেশনে যদি x এর পাওয়ার মাইনাসে চলে আসে, কি বললাম? একটা এক্সপ্রেশনে সেটাকে যদি মাইনাসে চলে আসে কোনো পাওয়ার, তাহলে সেটা ইস নট আ পলিনোমিয়াল। ক্লিয়ার হয়েছে? তার মানে আমাকে যদি বাই x দিয়ে দেয় কোথাও, তাহলে সেটা তো পলিনোমিয়ালই হবে না। আর পলিনোমিয়ালই যদি না হয় তাহলে তার ডিগ্রি কিসের? হ্যাঁ, একটা টার্মেও যদি চলে আসে, তাহলে সেটাকে অ্যাজ এ পলিনোমিয়াল ধরা হয় না। কারণ ওটার ডিগ্রি নেগেটিভে চলে আসবে। তাই জন্য তাই জন্য ১ টা থাকুক, ২ টো থাকুক, যে কটাই থাকুক, মিনিমাম একটা যদি চলে আসে এরকম মাইনাসে বা তলায় যদি x চলে আসে, তাহলে সেটার ডিগ্রি আমি বের করতে পারব না। মাইনাসে ডিগ্রি হয় না, তাহলে সেটা পলিনোমিয়াল নয়। ঠিক আছে? বিকজ ইন দ্য টার্ম -3x that is -3x to the power 1, the power of x is a negative integer. Note that the expression is a trinomial. ট্রাইনোমিয়াল হবে বাট এটাকে অ্যাজ এ পলিনোমিয়াল হিসাবে কাউন্টই করা হবে না। কেন? কারণ এটার পাওয়ার হচ্ছে -1 এ চলে গেছে। ঠিক আছে? আমরা যদি জোর করে বলতে চাই তাহলে এটা হবে ট্রাইনোমিয়াল। ১ টা, ২ টো, ৩ টে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা। এবারে আমি যেটা ১ম এ বললাম, পলিনোমিয়াল ইন 2 or more ভেরিয়েবল, ২ টো বা তার বেশি যদি ভেরিয়েবল থাকে, এই যে x এর x এর কিউব y স্কয়ার, x এর স্কয়ার y কিউব, x y এর কিউব, x, y এরকম যদি থাকে, তাহলে এটার মধ্যে ২ টো ভেরিয়েবল আছে, x আর y ২ টো ভেরিয়েবল। তাহলে ডিগ্রি কিভাবে হবে? ডিগ্রি যোগ করে হবে, যোগ করে। এই যে, তাহলে এখানে টোটাল কত পাওয়ার আছে? ৩ আর ২ এ এটার ৫। এটার টোটাল পাওয়ার কত? ৫। এটার টোটাল পাওয়ার কত? ৩ আর একে ৪। এটার টোটাল পাওয়ার কত? ১ আর একে ২। ঠিক আছে? তাহলে এটা হাইয়েস্ট পাওয়ার আমি কত দেখছি? ২ টো পাওয়ার সমান হলেও হাইয়েস্ট কত? হাইয়েস্ট তো ৫ ই না? তাহলে ওটার পলিনোমিয়াল কত? ডিগ্রি হবে ৫। দ্যা ডিগ্রি অফ দ্যা পলিনোমিয়াল ৫। যদি ৫, ৫ ৩ টে ৫ চলে আসে তাও ৫ হবে। হাইয়েস্ট পাওয়ার যত হবে সেটাই হচ্ছে আমার পলিনোমিয়াল। এবার এইটাকে কি বলছে যে এই যে নিচে একটা ভেরিয়েবল চলে এসেছে, নিচে যদি ভেরিয়েবল চলে আসে বা ডিনোমিনেটরে যদি ভেরিয়েবল চলে আসে কখনো, তাহলে সেটাকে পলিনোমিয়াল ধরা হয় না। একটু আগেই বললাম, কারণ 3p/q যেটা আছে সেটাকে কি লেখা যাবে? 3p into 1/q। তাহলে এখানে p এর পাওয়ার ১ কিন্তু এখানে q এর পাওয়ার -১ এ চলে আসছে। ডিগ্রি কোনদিন মাইনাসে হবে না। তাহলে ওটাকে অ্যাজ এ পলিনোমিয়াল আমরা কাউন্ট করব না। কি লিখব? ইস নট a polynomial। না, ট্রাইনোমিয়াল নয়, এটা পলিনোমিয়ালই বলতে হবে। ৪ টে আছে তো। ট্রাইনোমিয়াল বলা যাবে না। হ্যাঁ, একদম। পলিনোমিয়াল বলতে হয়, পলিনোমিয়াল বলা যাবে না। ট্রাইনোমিয়াল ইস এ পলিনোমিয়াল। কিন্তু আমি যদি ওটাকে জোর করে বলতে চাই যে এটা কত নোমিয়াল হতো, যদি ওটা নিচে না থাকতো, তাহলে বলতাম যে পলিনোমিয়াল হতো। ঠিক আছে? ট্রাই হলে টেট্রানোমিয়াল বলা যায়। ঠিক আছে? টেট্রানোমিয়াল, টেট্রা মানে ৪। আচ্ছা। এইবারে কি লেখা আছে?
লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার মানে মনো, হ্যাঁ, লিনিয়ার মানে পাওয়ার এক থাকবে, হাইয়েস্ট পাওয়ার ওয়ান, হাইয়েস্ট পাওয়ার ওয়ান। তাহলে আ পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান, ডিগ্রি ওয়ান মানে যার হাইয়েস্ট পাওয়ার ওয়ান থাকবে ইজ কল্ড এ লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে যেটা ডিগ্রি ওয়ান হবে তার মানে স্কোয়ার অবধি পৌঁছাবে না, স্কোয়ার থাকবে না, শুধু এক্স ওয়াই দিয়ে থাকবে, সেইটাকে বলা হবে কি, লিনিয়ার পলিনোমিয়াল। বোঝা গেল? তাহলে আমি যদি লিখি 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এখানে এটা হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তাহলে দিস ইজ নট এ লিনিয়ার পলিনোমিয়াল। কিন্তু 5x প্লাস 2y মাইনাস 3 এটা যদি আমি বলি, তাহলে এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 1, এখানে y এর হাইয়েস্ট পাওয়ার 1, মানে এই টার্মের হাইয়েস্ট পাওয়ার 1, এই টার্মের পাওয়ার হচ্ছে 1, আর এই টার্মের পাওয়ার হচ্ছে 0। তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার 1। তাহলে দিস ইজ কল্ড আ লিনিয়ার পলিনোমিয়াল। পাওয়ার মাইনাসে হলে সেটাকে পলিনোমিয়াল ধরাই হয় না। বোঝা গেল? পাওয়ার যদি মাইনাসে আসে তাহলে সেটাকে পলিনোমিয়াল ধরাই হবে না। পাওয়ারকে সবসময় প্লাসে রাখতে হবে। ওকে, তাহলে এবার এখানে কি এক্সাম্পলস দিয়েছে? এক্সাম্পলস গুলো হচ্ছে 3x প্লাস 7, 5 মাইনাস 9y, 6p বাই 2/3, এগুলো অল আর লিনিয়ার পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল। কেন ওয়ান ভেরিয়েবল বলছে? কারণ এখানে x বাদ দিয়ে আর কোনো কিছু নেই, এখানে y বাদ দিয়ে কিছু নেই, আর এখানে p বাদ দিয়ে কিছু নেই, ওই জন্য এটা ওয়ান ভেরিয়েবল। 3x প্লাস 5y, 2p মাইনাস 3q প্লাস 7, আচ্ছা 5a প্লাস 2/3b প্লাস 11, এরা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়ালস, টু ভেরিয়েবল, দুটো করে ভেরিয়েবল আছে। কি কি আছে? x আছে, y আছে, এখানে যে p আছে, q আছে, এখানে a আছে, b আছে। তাহলে দুটো করে যদি ভেরিয়েবল থাকে তাহলে টু ভেরিয়েবলের, আর এটা হচ্ছে থ্রি ভেরিয়েবল, মানে তিনটে করে আছে, x আছে, y আছে, z আছে, a আছে, b আছে, c আছে। তাহলে এরা হচ্ছে তিনটে ভেরিয়েবলের এবং এদের লিনিয়ার পলিনোমিয়াল বলবো। লিনিয়ার কেন বলবো? কারণ এখানে কটা টার্ম আছে? একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম। এই তিনটে টার্মের, এই টার্মের ডিগ্রি কত? 1, এই টার্মের ডিগ্রি কত? 1, এই টার্মের ডিগ্রি কত? 1। তাহলে হাইয়েস্ট ডিগ্রি আমি কত পাচ্ছি? হাইয়েস্ট ডিগ্রি 1ই পাচ্ছি। দ্যাট মিন্স এটা লিনিয়ার পলিনোমিয়াল। বল, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখ অ্যাডিশন। অ্যাডিশন, অ্যাডিশন কি বলছে? অ্যাডিশন মানে যোগ। মোদ্দা কথা এখানে যা আছে, এখানে যা আছে এইসব বাদ দাও। আমি নর্মাল ভাবে বলে দিচ্ছি অ্যাডিশন কাকে বলে। সেম ভেরিয়েবল যারা থাকবে, সেম ভেরিয়েবলস বা লাইক, লাইক টার্মস, একদম সেম ভেরিয়েবল বা লাইক টার্মস যেগুলো থাকবে তাদের মধ্যেই খালি অ্যাডিশন বা সাবট্রাকশন যাই বলি সব হবে লাইক ভেরিয়েবলের মধ্যে। আনলাইক ভেরিয়েবলস, এই আনলাইক টার্মস বা অন্যান্য ভেরিয়েবল যেগুলো থাকবে তাদের মধ্যে কিন্তু অ্যাডিশন বা সাবট্রাকশন হবে না। এবার এখানে একটু কায়দা করে দুটো মেথড বলেছে, ঠিক আছে? দেখ, আমি 55 প্লাস 13 এটাকে এই সোজা করে যোগ করতে পারি, 5 আর 3 8, 5 আর 1 6, এটা হবে। আবার এটাকে উপর নিচে লিখেও যোগ করা যায়, 5 আর 3 8, ঠিক আছে? এই যে উপর নিচে যেটা লিখে যোগ করছি, উপর নিচে, এটাকে বলা হয় কলাম মেথড। আর এই একটা লাইনে যেটা যোগ করলাম এক মুখে মুখে এরকম লাইনে, সেটাকে বলা হবে হরাইজন্টাল মেথড। হয়েছে? বোঝা গেছে না বোঝা যায়নি? ওপর নিচে লিখে যদি আমি যোগ করি তাহলে সেটাকে বলবো কলাম মেথড। মানে একটা কলাম মতো, একটা কলাম মতো লিখে, এরকম করে কলামের মতো লিখে সেটাকে আমি যোগ করছি, দ্যাট ইজ কলাম মেথড। আর হরাইজন্টাল মেথড কি? একদম সোজা, সোজা পরপর আমি যোগ করে যাব, সেটাকে বলা হবে হরাইজন্টাল মেথড। মানে হরাইজন মানে কি? হরাইজন মানে তো এইভাবে পুরো, এটাকে বলা হয় হরাইজন্টাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল। ভার্টিক্যালি যেটা সেটাকে বলা হয় কলাম,
আর হরাইজন্টাল মানে সোজা, যেটা হরাইজন্টাল। এবারে যোগগুলো কি করে করেছে, প্রথমে বলেছে হরাইজন্টাল মেথড। হরাইজন্টাল মেথড কি? ফার্স্ট যেটা করতে হবে, ব্র্যাকেট তুলতে হবে। যে কোনো যোগ বল বা বিয়োগ বল আমি যেটা শেখাই সেটা হলো ফার্স্টে তোকে ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট থাকলে মুশকিল আছে, ঠিক আছে? যা ব্র্যাকেট আছে তুলতে হবে। তাহলে ব্র্যাকেট তোলার নিয়ম কি? ব্র্যাকেট তোলার নিয়ম একদম যেটা লাগবে আমি সেটাই শিখিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু বলেছে, এখানে এইসব কিছু শিখতে হবে না। ব্র্যাকেট তোলার নিয়ম শুনে নে। প্লাসে প্লাসে কি হয় রে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে প্লাস। আর মাইনাসে মাইনাসে এটা হয়। এবার ব্র্যাকেট তুলতে হবে কি করে ভালো করে বুঝে নে। এই যে ব্র্যাকেটের বাইরে একটা সাইন পাবি, ভালো করে বুঝে নিবি। ব্র্যাকেটের বাইরে একটা সাইন পাবি আর ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা সাইন পাবি। তো কি করতে হবে? গুণ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস। 7y স্কয়ার কত গেল? প্লাস। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 9xy কোথায় আছে? তার আগে মাইনাস। প্লাসে প্লাসে কি হবে? 5। 5 কোথায় আছে? তার আগে প্লাস। এবার এইটা একটু এখানে একটু বুঝতে অসুবিধা হবে। আমি অঙ্কটা নিচে করছি, ঠিক আছে? ভালো করে বুঝতে পার। এর পরের লাইন, এই দুটো লাইন এখানে যেটা আছে এটা দেখতে হবে না, ঠিক আছে? এর পরের লাইন, এর পরের লাইন কি করব, যে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y এর স্কোয়ার মাইনাস 1। প্রথমে যেটা আছে সেটা লিখে দেবো, পরে এবার ব্র্যাকেট তুলতে হবে। এবার বল, প্লাসে প্লাসে কি হবে? প্লাস 7y স্কোয়ার, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 9xy, প্লাসে প্লাসে কি হবে? প্লাস 5। এইভাবে ব্র্যাকেট তুলতে হয়, ঠিক আছে? তারপরে প্লাসে প্লাসে প্লাস 7xy, প্লাসে মাইনাসে মাইনাস 4, প্লাসে প্লাসে প্লাস y স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 13। ওকে, এবারে লাইক টার্ম গুলো একদিকে করব। কি করব? লাইক টার্মস গুলো একদিকে। তাহলে লাইক টার্মস কোথায় আছে? এখানে এক্স স্কোয়ার আছে। আর কোথায় এক্স স্কোয়ার আছে? এইখানে এক্স স্কোয়ার আছে। তাহলে লাইক টার্মস গুলো একদিকে করব। 3x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, এরপর ওয়াই স্কোয়ার গুলো করবো। ওয়াই স্কোয়ার গুলো কোথায়? এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, আর এইখানে একটা ওয়াই স্কোয়ার আছে। আর কোথাও আছে? আর নেই। তাহলে ওয়াই স্কোয়ার গুলো একদিকে লিখে দেবো। 4y স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবারে এক্স ওয়াই, এক্স ওয়াই আলা এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তাহলে মাইনাস 5xy মাইনাস 9xy প্লাস 7xy হয়ে গেল। আর নাম্বারস গুলো এখানে একটা আছে, এইখানে একটা আছে, আর এইখানে একটা আছে। তাহলে -1 প্লাস 5 মাইনাস 13। বল, অসুবিধা? আচ্ছা, এবারে এবারে কি বলছে? কারণ নেই। ওকে, এবারে দেখ মনে মনে এটা করব। লাইক টার্ম এক্স স্কোয়ার পর্যন্ত এটা একটা, ওয়াই স্কোয়ার দিয়ে এ কটা একটা, এক্স ওয়াই দিয়ে এই কটা একটা, আর নাম্বারস দিয়ে এ কটা একটা। তাহলে আমাকে এখানে টোটাল 4টে যোগ বিয়োগ করতে হবে ভালো করে। এবার দেখ যোগ বিয়োগটা কি করে করব। 3x স্কোয়ার থেকে -4x স্কোয়ার বাদ যাবে। তাহলে আমি এক্স স্কোয়ার তো এখানে জানি, এবার কি করব, এটা +3 -4, মোদ্দা কথা এটা করতে হবে। +3 -4, তাহলে কত হবে এটা? -1। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এইটুকু হয়ে গেল। এবারে এই কটা ওয়াই স্কোয়ার দিয়ে, এবার বল +4 +7 +1, তাহলে কত হবে? 7 আর 4 11, আর একে 12, তাহলে +12 ওয়াই স্কোয়ার। এবারে এইটা, এটা কি হবে? -5 -9 -14,
পরপর করবো, -5 -9 -14 -14 থেকে +7 কত -7 xy। আর এই কটা করবো, এই কটা -1 +5 -1 +5 কত হবে +4 +4 -13 কত হবে -9। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এবার এ কটা আর যোগ বিয়োগ করতে পারবো না কেন? কারণ ওই যে আনলাইক হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, সে আপেল আর কমলা লেবু, তাহলে দুটোকে যোগ করে বলতে পারবো? বলতে পারবো না। তাহলে এটা আমাকে এইরকমই রেখে দিতে হবে। এটাই আমার অ্যান্সার। এইটা গেল হরাইজন্টাল মেথড। এইটাকেই যদি আমি এবার ভার্টিক্যাল মেথডে করি বা কলাম মেথডে যেটা বলে ওটা করি, তাহলে কি হবে? এইভাবে লিখতে হবে 3x² - 5x xy প্লাস 4y এর স্কোয়ার -1। এবারে পরেরটা যখন লিখবো তখন y স্কোয়ারের নিচে y স্কোয়ার লিখবো। তাহলে -7y স্কোয়ার। xy এর নিচে xy লিখবো। তাহলে -9xy। ঠিক আছে? আর নাম্বারের নিচে নাম্বার লিখবো +5। পরেরটাতেও তাই। xy এর নিচে xy লিখবো তাহলে +7xy। x স্কোয়ার নিচে x স্কোয়ার তাহলে -4x স্কোয়ার। y স্কোয়ার নিচে y স্কোয়ার তাহলে +y এর স্কোয়ার। আর এটা -13। দিয়ে এবার যেমন নরমাল যোগ বিয়োগ করে এখানে যোগ চিহ্ন দেবো, দিয়ে যোগ করব। এবার কি করব? ভালো করে দেখে নে। এখানে আমি এইটাকে আলাদা, আলাদা করে যোগ করব। এইটা আলাদা হবে, এটা আলাদা হবে, এইটা আলাদা হবে, আর এটা আলাদা হবে। ঠিক আছে? তাহলে এখানে কি আছে +3, এটা -4, তাহলে কত হবে -x²। এখানে -5 -9 তাহলে কত হবে -14। -14 +7 হবে -7xy। এখানে কত হবে +4 +7 11, 11 আর 1 12, তাহলে +12y²। আর এখানে কত হবে -1 -5 4, 4 থেকে 9। বোঝা গেল? এটা হলো আমার কি মেথড? কলাম মেথড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সব মেথডই ইজি, আবার সব মেথডই শক্ত। হরাইজন্টাল মেথডে কিছু পাবি যেটা আবার করতে পারবি না, তখন বলবি যে এই মেথডটা সোজা। আবার এই মেথডটা আবার কিছু পাবি যেটা হরাইজন্টাল মেথডে সোজা হয়ে যাবে, এরকম আছে। তাহলে এই যে এখানে এটা করে দিয়েছে, আমি যেটা করলাম সেটাই করেছে। ওকে। তাহলে যোগ বিয়োগ আমি আর কিছু এক্সট্রা বলছি না, এগুলো পারা যাবে। এবার সাবট্রাকশন। সাবট্রাকশনে সেম, সাবট্রাকশনেও সেম। ভালো করে দেখে নে, আমাকে এইটা দিয়েছে, ঠিক আছে? এইটা সাবট্রাক্ট করতে বলেছে। এইখানে কি আছে এটা দেখবো না, ঠিক আছে? এটা অত জটিল করে আমার লাভ নেই। আমি যেটা শিখিয়ে দিচ্ছি সেটা শিখে নে। এখান থেকে ইকুয়াল চিহ্ন দিয়ে কি করব? আগে কি করতে হবে? আমাকে আগে ব্র্যাকেট ওঠাতে হবে। ফার্স্ট আমার ক্রাইটেরিয়া হচ্ছে ব্র্যাকেট তোলো। তাহলে ব্র্যাকেট তোলার নিয়ম আমি বলে দিয়েছি। ফার্স্টে যেটা আছে সেটা লিখে দেবো। 2x³ -5x² -11x + 2। এবারে এখানে মাইনাস আছে, আর 5x³ এর আগে কি আছে? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 5x³ মাইনাসে মাইনাসে প্লাস 3x² মাইনাসে মাইনাসে প্লাস 8। এরপরে আবার সেম ব্র্যাকেট তুলে দিলাম মানে সব সেম ক্যাটাগরিতে চলে এলো। এর পরের নিয়ম হচ্ছে সেম, লাইক টার্মগুলো আগে একদিকে আনো। তাহলে 2x³ এখানে x³ আছে -5x³, আর x³ আছে? নেই। এবার -5x², x² দিয়ে আর কে আছে এখানে? 3x², তাহলে +3x²। x দিয়ে কে আছে? -11x, x দিয়ে আর কেউ আছে? -11x নেই, তাহলে আর নেই তো লিখবো না। এবার +2 আর +8। ক্লিয়ার?
মানে লাইক টার্মগুলো একদিকে সাঁটিয়ে দাও, যেমনটা আমরা সরলে করতাম, সিম্পলিফাই করতাম, সব প্লাসগুলো একদিকে মাইনাসগুলো একদিকে, সেরকম কেস। এরপরে কি করব, +2 -5 কত হবে, -3। এখানে হচ্ছে -5 + 3 -2, এটা -11 x আছে, এর সাথে x এর আলা কিছু নেই, তাহলে ওটা -11ই রেখে দেবো। আর +2 + 8 + 10, দ্যাট ইজ আমার অ্যান্সার। এবার এটাকে আমি ভার্টিক্যাল বা কলমে করে দিই। কলমে কি হবে, প্রথমে যেটা আছে সেটা লিখে দেবো, 2x³ -5x² -11x + 2। আর পরে যেটা আছে সেটা লিখে দেবো, x³ এর নিচে x³ লিখবো, ওকে, -3x² -8, এখানে -8। এবার এই দুটোর মধ্যে বিয়োগ করব। এবার ভালো করে বুঝে নে, বিয়োগ যখন করব, এইটা একটা ভাগে, এটা ভাগেতে কাজে লাগবে। বিয়োগ যখন করব তখন এই নিচে যে পাবলিক গুলো আছে নিচেকার, এই নিচেকার পাবলিকের প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে। এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল। 3x² আগে মাইনাস আছে, সেটা প্লাস হয়ে যাবে। আর 8 এর আগে মাইনাস আছে, সেটা প্লাস হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? যখন মাইনাস করব তখন নিচে যে পাবলিক আছে তাদের প্রত্যেকের সাইন চেঞ্জ হবে। চেঞ্জ করে আমি গোল করে দেবো যাতে আমার চোখে পড়ে। এবার আমাকে এই সাইন নিয়ে কাজ করতে হবে, ওপরের ওই সাইনটার কোনো কাজে লাগবে না। এই সাইন নিয়ে কাজ করতে হবে। এবার সিম্পল যোগ করব। এবার সিম্পল যোগ করব। কি করব? মাইনাস এই +2 -5x, যেহেতু এটা মাইনাসে কনভার্ট হয়ে গেছে, তাহলে -3x³ -5 এ +3x, -5 এ +3, তাহলে কত হবে, -2x²। এটাই কিছু নেই তাহলে। আর এটা +2 + 8, যেহেতু প্লাস হয়ে গেছে এটা, তাহলে +10। তাহলে আমাকে এইটা মনে রাখতে হবে যে সাইন গুলো কিন্তু এখানে চেঞ্জ হবে। সাইন চেঞ্জের একটা ব্যাপার আছে। কোথায়? সাবট্রাকশন যখন করব তখন। ক্লিয়ার? জেবিবি এর কোন সমস্যা? এবারে যদি যোগ বিয়োগ একসাথে দেয় তখন কি করব? তখন সেটাও একটা দেখিয়ে দিই। যোগ বিয়োগ যদি একসাথে দেয়, দিল 2x² + 3y - 7z যোগ 5x² - 2y + 3z মাইনাস 7x² + 2y - 5z, এরকম দিল ধর, যোগ বিয়োগ একসাথে দিল, তখন কি করব? তখনও সেম নিয়ম, আগে ব্র্যাকেট তুলতে হবে। কি করব? আগে ব্র্যাকেট তুলব। তাহলে 2x² + 3y - 7z, প্লাসে প্লাসে প্লাস 5x², প্লাসে মাইনাসে মাইনাস 2y, প্লাসে প্লাসে প্লাস 3z। এবারে মাইনাসে প্লাসে মাইনাস 7x², মাইনাসে প্লাসে মাইনাস 2y, আর মাইনাসে মাইনাসে প্লাস 5z। ওকে? এইটুকু অবধি ক্লিয়ার তো? এরপরে আবার সেম কেস। এই ব্র্যাকেট তোলার পরে সব সেম, যে লাইক টার্ম গুলো একদিকে করো। তাহলে 2x² প্লাস এখানে x² আছে, x² আছে, x² আছে। তাহলে 5x² - 7x²। এখানে y আছে, এখানে y আছে, আর এখানে y আছে। তাহলে +3y - 2y -2y। আর এখানে z আছে, এখানে z আছে, আর এখানে z আছে। তাহলে -7z + 3z + 5z। বোঝা গেছে? এবারে এইটুকু x², তাহলে x² এর মধ্যে যোগ বিয়োগ করব আগে। ৫ আর ২ এ ৭, ৭ থেকে ৭ বাদ দিলে 0। তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা পুরোটা কেটে যাবে। ঠিক আছে? এটা আমি কেটে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালিতে কাটবো না। অ্যাকচুয়ালিতে আমাকে 0 লিখতে হবে। লিখেই দিই, আচ্ছা লিখে দিই। এটা 0 হবে। যোগ। এবার y দিয়ে। তাহলে y এর কি +3 -2, তাহলে শুধু 1 পড়ে থাকছে। 1 আর -2 কত হবে? মাইনাস, তাহলে -y হবে, এটা প্লাস হবে না।
মাইনাস ওয়াই হবে। বোঝা গেল মাইনাস ওয়াই কি করে হচ্ছে? +3 - 2 কত হবে? +1 +1 আর -2 কত হবে? -1 তাহলে মাইনাস ওয়াই। এবার জেড এর -7 + 3 কত হবে? -4 -4 + 5 কত হবে? -4 + 5 তাহলে +1 তাহলে প্লাস জেড। তাহলে আমার অ্যান্সার কত বেরোলো? প্লাসটাকে আগে লিখতে হয়। তাহলে জেড মাইনাস ওয়াই। ওটা 0 তো 0, ওটা লিখবো না। এরপরে তোদের এক্সারসাইজ আছে। এবার এক্সারসাইজ গুলো আমি বলবো বাড়িতে প্র্যাকটিস করতে। এরপর মাল্টিপ্লিকেশন আছে। মাল্টিপ্লিকেশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটা পরের দিন হবে। আজকে অ্যাডিশন সাবট্রাকশন অবধি হলো। তাহলে তোদের যেটা হোমওয়ার্ক থাকবে, তোদের আবার কবে আছে পরে? পরে ম্যাথ ক্লাস? এবার আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে। হ্যাঁ। আমার দিক থেকে কোনো সমস্যা হয়নি। নেক্সট দিন আমি এই ফোনের সেটআপটা করে রাখবো। ভিডিওটা দেখতে পাবে। আচ্ছা, তোদের যেটা বলবো এক্সারসাইজ 10.1 টা পুরোটা হোমওয়ার্ক থাকবে। যে কটা পারবি করে নিয়ে আসতে হবে। খাতায় কিন্তু করে এনে দেখাতে হবে। ঠিক আছে? ভুল হোক, ভুল হোক, ঠিক হোক, খাতায় ট্রাই করেছিস এইটুকু দেখাতে হবে। যে এই বলে বলে আসলে হবে না যে এটা পারিনি বলে আমি করিনি। ঠিক আছে? না পারলে ভুলই করতে হবে খাতায়, কিন্তু খাতায় করতে হবে। ঠিক আছে? আমি আমি আগেই বলে দিলাম এই এক্সকিউজ যেন না পাই যে পারিনি বলে করিনি। ঠিক আছে? ভুল হলে ভুল করে আনতে হবে। ওকে। তাহলে আজকের মতো ১ম ক্লাস শেষ হয়ে গেল।